বিধি তুমি বলে দাও আমি কার, হে দু চোখে যারে দেখি আমি তো তারে দাবিদার। হায় রে হায় বন্ধু, ছোড়ার 12 বাতারে গিরি গেল না। আচ্ছা বন্ধু, আমার এই কচি মনে একটা প্রশ্ন, সেটা হলো গিয়ে মেয়েরা তো হয় 12 ভাতারি, কিন্তু ছেলেরা কি হয় রে? ওই শালা মজালো আমার সাথে। হ্যাঁ, আর আমি 12 বাতারি হলাম কি করে? হ্যাঁ, আমার ভাই কসিমন, যাকে দেখি তাকেই ভালো লাগে, এটা আমার কি দোষ? শালা, এই জন্যই তো তোকে 12 ভাতারি বললাম। বাট তুই তো আমাকে উত্তরটা দিলি না যে ছেলেদের কি বলবো। শালা, আমার কাছ থেকে জেনে আবার আমাকে বলবি, তাই না? মজা লও আমার সাথে, যা ভাগ শালা। দাঁত কেলানো বের করে দেব শালা। আচ্ছা চল, ভার্সিটি এসে গেছে। হ্যাঁ রে, তাহলে এখন কি করবি? ক্লাসে যাবি নাকি তোর নানির সাথে টাঙ্কি মারবি? হ্যাঁ। বন্ধু, কিছু মনে না করলে আমি একটা কথা বলি। আমি তো জানি তুমি কি বলতে চাও, সেটা বোঝার বাকি নেই আমার। ঠিক আছে, যা। তুই তো আমার এই জন্য বেস্ট ফ্রেন্ড, এ সময় তো আমি সবচেয়ে বেশি তোকে ভালোবাসি। শালা, পাম না মেরে যা এখান থেকে। তারপর হামিদ ওর বিউটির সাথে টাঙ্কি মারতে চলে গেল, আর আমি ক্লাসে চলে আসলাম। আসলে আমার বন্ধু হামিদ একটু প্লে বয় টাইপের, যাকে দেখে তাকেই নাকি ওর ভালো লাগে। কারোর সাথেই রিয়েল লাভ করতে পারে না, কয়েকদিন প্রেম করে আবার ছেড়ে দেয়। এইটাই ওর স্বভাব। ওইদিকে কি হামিদ, তোমার এত সময় লাগে? আমি তোমার জন্য সেই কখন থেকে ওয়েট করছি বেবি। আর বলো না, তুমি তো আমার বন্ধুকে চেনোই, ওর সাথে ঝগড়া করতে করতে ভার্সিটিতে আসতে লেট হয়ে গেছে। তোমরা দুজন পারো বটে। আচ্ছা, তোমার এই বন্ধু প্রেম করে না? কেন হঠাৎ এই প্রশ্ন জিজ্ঞেস করলে কেন? কাহিনী কি বলতো? আরে না, আগে বলো প্রেম করে কিনা, তারপর বলছি। তোমার মনে কি চলছে বলো তো? তুমি কি আবার ওর সাথে প্রেম করতে চাইছো নাকি? হে আল্লাহ, আমাকে উঠিয়ে নাও। এ আমি কি দেখতেছি? আমার গার্লফ্রেন্ড কিনা আমার বন্ধুর প্রেমে পড়েছে। সি সি সি, এটা দেখার আগে আমি ওক্কা পাইলাম না কেন? এই দিনটা আমার দেখতে হলো। এই শালা, তোরে একবারও বলছি যে আমি তোর বন্ধুর সাথে প্রেম করব? হ্যাঁ, এত বেশি বুঝিস কেন? হ্যাঁ, আমার এক বান্ধবী তোর বন্ধুকে পছন্দ করে, তাই তো আমি জিজ্ঞেস করছিলাম যে ও প্রেম করে কিনা। আর তুই এসেছিস শালা, তোকে তো মনে চাইতেছে আলু ভর্তা বানিয়ে ফেলি, শালা উগান্ডা। আপনারা হয়তো বিউটির মুখের কথা শুনে হতাশ হচ্ছেন, তাই না? আসলে হে মেয়ে এমনই, রেগে গেলে হামিদকে এমন করেই ধুয়ে দেয়। আর হামিদ কিন্তু বিউটিকে ছেড়ে যেতে চাইলেও পারবে না, কারণ মেয়েটা যে ডেঞ্জারাস। যদি কখনো হামিদ ওর সাথে ব্রেকআপ করতে চায়, তাহলে ওর টুনটুনি কাইটটা রাইখা দেবে। এই ভয়ে ওর থেকে ব্রেকআপ করতে পারে না। আর তাই তো ওর মনে অনেক দুঃখ, ওর জন্য অন্য কারোর সাথে প্রেম করতে পারতেছে না। আহারে আমার বন্ধুটা, কথায় আছে না, চোরের 10 দিন আর গেরস্থের 1 দিন। ওর কপালে এমন মেয়েই জোটাই ভালো, তাদের যদি ওর শিক্ষা হয়। তখন হামিদ বলতে শুরু করলো, এ মা, সি 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 সি, আমার গার্লফ্রেন্ড কিনা আমাকে শালা বলছে, এটাও শুনতে হলো। আর আমাকে কিনা উগান্ডা বলছে। এই দুঃখ আমি কাকে দেখাই? আর একবার যদি ফাজলামো করেছিস, তাহলে তোর টুনটুনির মধ্যে এমন টোকা দেব যে ওটা ধরে তুই নিচে বসে থাকবি। হামিদ বুঝে গেছে বিউটি এখন অন ফায়ার, ওকে আর রাগানো যাবে না। তাই ওকে ও বলতে লাগলো, ওই শোনা, এমন করছো কেন? প্লিজ, আমি সরি, আমি তো মজা করছিলাম। তাই বলে তুমি আমার সাথে এমন করবে? তুমি যদি আমার ওই জায়গাটায় টোকা দাও, তাহলে তো তোমারই ক্ষতি। আমার ক্ষতি মানে? কি বলতে চাইছিস? সোজাসুজি খুলে বল। আরে, তুমি টোকা দিলে যদি আমার মেশিনের ধার কমে যায়, তাহলে তুমি তো মা হতে পারবে না। তুমি কি খুব ভালো হবে? হ্যাঁ, টোকা দিলে আবার মা না হওয়ার মানে কি? ওইটা তুমি বুঝবে না। ওই, তোর সবসময় তো দাঁত কেলাতে হয় কেন রে? তোকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বল। কি বলবো? তোকে না জিজ্ঞেস করলাম তোর বন্ধু সিঙ্গেল কিনা? ও আচ্ছা আচ্ছা, আরে না, ও সিঙ্গেল। আর ও এসব প্রেম ভালোবাসায় জড়াতে চায় না। আর জুনিয়র মেয়ে তো নয়ই, ওর পছন্দ হলো সিনিয়র কাউকে।
সব সময় সিনিয়র সিনিয়র বলে মাথাটা নষ্ট করে ফেলে। তাই নাকি? ঠিক আছে, তাহলে আমি আমার বান্ধবীকে বলে দেখি। আচ্ছা, তুমি তাহলে এখন যাও, পরে কথা হবে। ঠিক আছে সোনা। এদিকে আমি ক্লাসে একা একা বসে আছি আর চিন্তা করতেছি এই শালা হামিদটা যে কখন আসবে। ওইদিকে বিউটি গিয়ে ওর বান্ধবীকে বলতে লাগলো, রিনা শোন। হ্যাঁ বল। আর তোকে যেটা জানতে বলেছিলাম সেটা কি জেনে এসেছিস? তোর জন্য একটা ব্যাড নিউজ আছে রে। মানে কি বলতে চাইছিস? মানে হলো এটাই যে প্রিন্স আসলে কারোর সাথে রিলেশনে যেতে চায় না। আর মেইন ফ্যাক্ট হলো ওর নাকি সিনিয়র পছন্দ। ও আচ্ছা। প্লিজ মন খারাপ করিস না। আরে পাগল নাকি, মন খারাপ করবো কেন? ঠিক আছে, এখন ক্লাসে চল, ক্লাসের সময় হয়ে এসেছে। এদিকে হামিদ আমার কাছে এসে বলতে লাগলো, সুখে থাকতে আমারও ভূতে গিলেছিল। কেন রে, তোর আবার কি হলো? এমন নাটক করতেছিস কেন? হ্যাঁ, ওই শালা, কথা বলিস না, মাথা গরম আছে, আর একটু হলেই তো এক হাত হয়ে যেত। এই তুই কাকে রাগ দেখাচ্ছিস? হ্যাঁ, তোর মেইন পয়েন্টে এমন একটা লাথি মারবো যে বিউটি কোনোদিন মার ডাক শুনতে পারবে না। শালা, তোকে দিয়ে বিশ্বাস নেই, সরি বন্ধু। এই তো লাইনে এসেছো, নাটক ঠাপো আমার সাথে, তাই না? আর বলিস না মামা, জানিস কি হয়েছে? আমাকে যদি খুলে না বলিস আমি জানবো কি করে? আগে তো বল কি হয়েছে, তারপর শুনি। দাঁড়া বলছে। ওই শালা, হাসিস কেন? দাঁড়া বন্ধু, আর একটু হেসে নেই। ওই এখন কিন্তু রাগ উঠতেছে, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। বন্ধু তুই পাইছিস তো একটা জিনিস, উফ, মুখের কি ভাষা! তোর জন্য এটাই বেটার ছিল, না হলে তোর মতো 12 ভাতারকে কে সামনে রাখবো বল? তুই কি আমাকে ইনসাল্ট করলি? শালা গর্দব বলে কি, প্রেম করলে বলে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে চলে যায়। তোকে না দেখলে বুঝতামই না, আব্বে হালা। হ্যাঁ, ইনসাল্টই করেছি। মামা কি করব বল, না পারছি ওকে ছাড়তে, না পারছি। আজ রাতে আমার মনটা তো ফটফট করছে। ওর সাথে প্রেম করার আগে কত মেয়ের সাথে না প্রেম করতাম, কই তো না ভালো ছিলাম। আর দেখ, শেষ মুহূর্তে এমন এক চালের সাথে প্রেম করেছি, আমাকে কিনা। থাক ভাই, জীবন নিয়ে আর কোনো অভিযোগ নাই। অভিযোগ থাকলেও আর লাভ নাই বন্ধু, যদি এই অভিযোগের কথা বিউটি শুনতে পারে তাহলে আবার না তোর ওই জায়গায় ঠোকা দিয়ে তোর অস্ত্র নিরস্ত্র বানায় ফেলে। মামা থাক না, মামা আর মজা নিস না, আমি মরি আমার জ্বালায়, আর তুই শালা মজা নিতে ব্যস্ত। ঠিক আছে বন্ধু, বলে দিয়েছিস ভালো হয়েছে। আমি ভাই জুনিয়রদের সাথে প্রেম করতে পারবো না, আমার তো ভাই সিনিয়র পছন্দ, সেটা তো তুই জানিসই। আহা, সিনিয়র মানেই তো কত ভালোবাসা, আর জুনিয়রগুলো তো এক একটা বজ্রতের হাড্ডি। আমি ভাই জুনিয়রদের সাথে প্রেম ভালোবাসা করতে পারবো না। এই জন্যই তো না করে দিয়েছে। ঠিকই করেছিস। আয় হায়, এইদিকে তো আমি আমার পরিচয়টা দিতেই ভুলে গেছি। আপনারাই বলেন, এর মধ্যে কি আর পরিচয় দেওয়া যায়? তো চলেন এখন দিয়ে নিই। আমি হলাম আপনাদের সেই প্রিন্স ডায়েরি চ্যানেলের অ্যাডমিন প্রিন্স আহমেদ সুজন। বরাবরের মতো আরও একটি গল্প নিয়ে হাজির হয়েছে। আর আপনারা কেউ যদি আমাকে গল্পের থিম দিতে চান তো কমেন্টে গল্পের নাম প্লাস গল্পের মেন কাহিনীগুলো লিখে দেবেন। গল্পের মেন কাহিনী কীরকম হতে পারে সেটা তো আপনারা জানেনই। তো কেউ যদি থিম দিতে চান কমেন্টে থিম দিন। তো এখন গল্পে ফেরা যাক বন্ধু। এখন তো স্যার আসবে, এখন ক্লাসে মনোযোগ দিই, কি বলিস? আর মনোযোগ? ওই শালির জ্বালায় কি আর মনোযোগ দেবার পারি? যখনই মনোযোগ দিতে যাই তখনই ওই শালির রাগী কথাগুলো আর বকাগুলো চোখের সামনে ভেসে ওঠে। থাক মামা, আর হতাশ হইও না। হ্যাঁ সেটাই। আর বন্ধু শোন, আজকে তো আমার আপু লন্ডন থেকে আসবে। তুই কি আমার সাথে এয়ারপোর্টে যাবি? আমি তো এক গ্লাস করে চলে যাব। কি বলিস, তাই নাকি? আসলে হামিদের আপুটা অনেক রাগী। সেই ছোটবেলায় একবার দেখেছিলাম, তখন থেকে ওর আপুর প্রতি আমার একটা ফিলিংস কাজ করে। যদিও বন্ধুর বোন, এভাবে ওই ফিলিংসটাকে আর সামনে এগোতে দেয়নি, কিন্তু আজকে দেখার লোভটা যেন সামলাতেই পারছি না। তাই তো আমিও এক্সাইটেড হয়ে ওকে বলে দিলাম, যাব না মানে অবশ্যই যাব। কাহিনী কি মামা? তুই দেখি আপুর কথা শুনে অনেক অ্যাক্টিভ হয়ে যাচ্ছিস। ভালো ভালো, কিন্তু সাবধানে বন্ধু, আমার আপু তো ধনী লঙ্কা, আমি ওর সাথে কথা বলতে ভয় পাই। ওই শালা
এমন করে বলছিস কেন? হ্যাঁ, আমি আবার কেমন এক্সাইটেড হলাম? হ্যাঁ, তুই বললে যাবি নাকি, তাই তো আমি বললাম হ্যাঁ যাব। এখানে আবার এক্সাইটেডের কি হলো? বুঝি বুঝি, সবই বুঝি মামা। ধুর, তোর সাথে কথাই বলবো না। আমি হামিদের কথায় লজ্জা পেয়ে মাথা নিচের দিকে দিয়ে তাকিয়ে রইলাম। হয়েছে হয়েছে, তোমার আর লজ্জা পেতে হবে না। চুপ করবে তুই? তারপর ক্লাসে স্যার চলে আসলো। তারপর প্রথম ক্লাস শেষ করে আমি আর হামিদ বাসার দিকে যাচ্ছিলাম, তখনই বিউটির সাথে দেখা। কি হামিদ, আজকে তুমি মনে হয় অনেক তাড়ার মধ্যে আছো। এত তাড়া কিসের হ্যাঁ? আরে, আমি তো তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আসলে আজকে আপুকে আনতে যেতে হবে। ও আচ্ছা ঠিক আছে, যাও, আর রাতে ফোন দিও। ঠিক আছে। তারপর আমি আর হামিদ ভার্সিটি থেকে বের হয়ে যে তার বাসায় যাওয়ার জন্য রওনা হলাম। আসলে আমার আর হামিদের বাসা খুব একটা দূরে না। আমার বাসা থেকে হামিদের বাসা যেতে 5 মিনিটের মতো সময় লাগে, তাই তো আমরা দুজনেই একসাথেই চলাচলি করি। তারপর আমি হামিদকে বললাম, বন্ধু তুই তাহলে যা, আমি রেডি হয়ে তোর বাসায় আসি। বাপরে বাপ, তুই তো দেখি অনেক এক্সাইটেড। ওই শালা, বেশি বললে কিন্তু যাবই না। ঠিক আছে মামা, ঠিক আছে, আর বলবো না। আচ্ছা, তাড়াতাড়ি আসিস, আমি কিন্তু বাসায় গিয়ে রেডি হয়েই রওনা হব। একবারে আপুকে নিয়ে বাসায় এসে তারপর খাওয়া দাওয়া করবো। তুইও কিন্তু আজকে আমাদের সাথেই খাওয়া দাওয়া করবি, আম্মু আমাকে বলে দিয়েছে। আরে ঠিক আছে, আগে তো বাসায় যাই, তারপর তো তোর আপুকে আগে নিয়ে আসি, তারপর না খাওয়া দাওয়া। তারপর আমি বাসায় চলে আসলাম। এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে হামিদের বাসায় চলে আসলাম। তখন আন্টি আমাকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো বাবা? তোমাকে তো এখন দেখাই যায় না, ওর সাথে আসো না কেন? হ্যাঁ, নাকি ও তোমাকে নিয়ে আসে না? আরে না আন্টি, আমারই একটু পড়ালেখার চাপ বেড়ে গিয়েছিল তো, তাই আসার সময় পেতাম না। এখন থেকে আসবো আন্টি। হ্যাঁ, এখন তো আসবেই। এখন যে ওর কি জানি একটা ফিরে আসতে চলেছে, ও আসবে না তো কে আসবে? হ্যাঁ, কি রে হামিদ, তুই আবার কি হেয়ালি করছিস? আমি তো হামিদের কথা কিছুই বুঝলাম না, কারণ ও আমাকে খোঁচা দিয়ে যে কথাগুলো বলছে, শালা পারেও বটে। আরে ও তুমি বুঝবে না, যাকে বলেছি সে ঠিকই বুঝেছে। তোদের নিয়ে আর পারলাম না, তোরা যে কি বলিস আর না বলিস সব আমার মাথার উপর দিয়ে যায়। আচ্ছা বাবা, তোমরা সাবধানে যেও। ঠিক আছে আন্টি। আসলে আন্টি আমাকে অনেক ভালোবাসে। ছোটোবেলায় তো আমি আন্টিদের বাসা রেখে যেতেই চাইতাম না। আম্মু আমাকে জোর করে বাসায় নিয়ে যেত। বাট বড় হয়ে চরম লজ্জাটা একটু বেড়ে যাওয়ায় এখন তেমন একটা আসতে পারে না। পরে আন্টি থেকে বিদায় নিয়ে আমি আর হামিদ এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা হলাম। আর আঙ্কেল আমাদের সাথে যেতে চেয়েছিল, কিন্তু তার একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে যায়, তাই সে আমাদের সাথে আসতে পারেনি। তারপর আমি আর হামিদ প্রায় 2 ঘন্টা পর এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে এসে দেখি প্লেন এখনও ল্যান্ড করেনি। কিছুক্ষণ পর প্লেন ল্যান্ড করে। তারপর আমি হামিদকে বললাম, কী রে হামিদ, তোর বোন কোথায়? তাকে তো দেখছি না। ভাইরে ভাই, তুই কি আসলে আমার সেই বন্ধু যে কিনা কোনো মেয়ের দিকে তাকায় না পর্যন্ত, আর আজ কিনা তুই আমার বোনের জন্য যেন ধৈর্য ধরতে পারছিস না। দেখ শালা, সবসময় নাটক করবি না। আমি তো মাত্র তোকে জিজ্ঞেস করলাম, আর তুই কিনা থুর, তোর সাথে কথাই বলবো না, যা। ওই যে দেখ, আপু এসে গেছে। কই কই, কোনটা তোর আপু? হ্যাঁ, দেখা আমাকে, কই? শালাম, আমি তো তোকে ঢপ মেরেছি, এখন তো পুরোপুরি শিওর হয়ে গেলাম তুই আসলে আমার বোনের প্রতি দুর্বল, আবার নাটক করিস, তাই না? ওর কথা শুনে আমি লজ্জায় পুরো লাল হয়ে গেলাম। তারপর মাথা নিচের দিকে দিয়ে বসে রইলাম। তখন হামিদ আমাকে বলতে শুরু করলো, থাক বন্ধু, তোমাকে আর লজ্জা পেতে হবে না, ওই দেখ আপু এসে গেছে। যা, তুই আবার মিথ্যা বলছিস, ফাজলামো করিস না তো। আরে শালা, মজা করছি না, সত্যি বলছি, ওই যে দেখ আপু এসে গেছে। এবার আমি হামিদের কথা শুনে সামনের দিকে তাকালাম। সামনের দিকে তাকিয়ে আমি তো পুরো ক্রাশ খেয়ে গেলাম। এমনিতেই তো আগের থেকে ক্রাশ খেয়ে আছি, আর আজকে দেখে তো আরও ক্রাশ খেলাম। আমি তো হ্যাংলার মতো ওর দিকে তাকিয়ে আছি। আমার এমন তাকিয়ে থাকা দেখে তখন সাইড থেকে হামিদ বলতে লাগলো, কিরে, কোথায় হারিয়ে গেলি? ওই, কথা বলিস না কেন? মামা, তোর আপুটা তো পুরাই পরীর মতো দেখতে। আমার তো চোখ নামাতেই ইচ্ছে করছে না, আমি তো পুরোই ক্র্যাক হয়ে গেছি রে। ঠিক হয়ে আছে, দেখিস, যাই করিস সাবধানে,
আমার আপু যে পরিমাণের ডেঞ্জারাস আর যে পরিমাণের রাগী দেখিস। আরে মরিচ যদি একটু ঝালি না হয় তাহলে কি আর মরিচের মজা আছে? হ্যাঁ, বারে বাপ, কবি কবি ভাব, কবিতার অভাব। কিরে হামিদ, কি অবস্থা তোর ভাই? কেমন আছিস? আর আব্বু আসেনি? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুমি কেমন আছো? আর না, আব্বু আসেনি। আব্বুর একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই আব্বু আসতে পারেনি। ও আচ্ছা, তা এই ছেলেটা কি আর এমন আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে কেন রে? নিধি আপুর কথা শুনে আমি লজ্জায় মাথাটা নিচু করে নিলাম। তখন হামিদ বলতে শুরু করলো, আর আপু, ও হচ্ছে প্রিন্স আহমেদ সুজন, আমার সেই বন্ধুটা যার সাথে তুমি সবসময় রাগারাগি করতে। বুঝতে পেরেছি, এর জন্যই তো আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। সেই ছোটবেলায় এমন ড্যাবড্যাব করে তাকিয়ে থাকতে বলেই সব সময় বকাঝকা করতাম। কি আছে রে আমার মাঝে? এমন করে তাকিয়ে থাকিস কেন? এখনো তো দেখি স্বভাবটা তো চেঞ্জ হয়নি রে। আমি নিধি আপুর কথা শুনে লজ্জার শরমে মাথা নিচের দিকে দিয়ে রেখেছি। তখন হামিদ বলল, আপু, তুমিও না আবার শুরু করলে? ওর সাথে বাদ দাও, এখন তাড়াতাড়ি বাসায় চলো, আম্মু তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, চল। তারপর আমি, নিধি আপু আর হামিদ ওদের বাসায় চলে আসলাম। বাসায় আসতে আন্টি নিধি আপুকে দেখেই জড়িয়ে ধরলো আর কান্না করে বলতে লাগলো, কেমন আছিস মা? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আগে তোকে ছাড়া ভালো ছিলাম না, এখন তোকে পেয়ে গেছি, এখন অনেক ভালো আছি। আমি আর হামিদ কেবলা কান্তের মতো ওখানে দাঁড়িয়ে আছি। তখন হামিদ আন্টিকে বলল, বাব্বা, এখন তো মেয়েকে পেয়ে আমাদেরকে ভুলেই গেছো। এখন তো মেয়েই তোমাদের কাছে সব, তাই না? কেন রে, তোদের কি হিংসে হচ্ছে? ওই, তুই কথা বলবি না? তোর সাথে কথা বলছি, তোর এত জ্বলছে কেন? কি রে, তোরা ঝগড়া শুরু করে দিলি কেন? হ্যাঁ, আমি ওদের ঝগড়া দেখে মিটমিট করে হাসি। আমার এই হাসাটা যেন কারো সহ্য হলো না। তখন কেউ একজন বলে উঠল, মা দেখো, আমাদের ঝগড়া দেখে ওই হাদারামটা কেমন দাঁত কেলিয়ে কেলিয়ে হাসে। নিধির এমন কথা শুনে আমি একদম চুপ হয়ে গেলাম। তখন আন্টি বলতে শুরু করলো, কি রে মা, তুই সব সময় ছেলেদের সাথে এমন করিস কেন? হ্যাঁ, সেই ছোটবেলায়ও সব সময় ওকে এমন বকাঝকা করতি, এখনো দেখছি সেই একই রকম রয়ে গেছিস। আম্মু, আমি আবার বকাঝকা করলাম কই? হ্যাঁ, আমি তো শুধু বললাম। থাক, তোর আর কিছু বলতে হবে না। আম্মু, তুমি জানি কেমন রয়ে গেছো। সেই ছোটবেলায় ওর জন্য আমাকেই বকা দিতে, আর এখনও সে আমাকে বকা দিচ্ছ। এটা কিন্তু ঠিক না আম্মু। হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না, যাও ফ্রেশ হয়ে আসো, অনেক জার্নি করে এসেছো, তোমার জন্য আমি টেবিলে খাবার বাড়ছি। তারপর আন্টির কথা মতো আমরা সবাই ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। খাবার টেবিলে বসেও আমি আর চোখে নিধি দিকে দেখছি। এটা আবার হামিদ খেয়াল করে মিটমিট করে হাসে। আর ওইদিকে নাকি নিধি মনে মনে বলছে, এই ছেলেটা এমন কেন? সব সময় আমার দিকে কেমন যেন করে তাকিয়ে থাকে। ওর মাথায় যে কি আছে আর কি যে চলে ওই ভালো জানে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আন্টির থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু আমাকে জিজ্ঞেস করলো, কি রে বাবা, কলেজ থেকে এসেই রেডি হয়ে কই চলে গেলি? আমাকে তো কোনো কিছু বলি না। সরি আম্মু, আসলে আমি তো এয়ারপোর্টে গিয়েছিলাম। আমিদের বোন আজকে লন্ডন থেকে পড়াশোনা শেষ করে আসলো, তাকে নেওয়ার জন্য এয়ারপোর্টে গিয়েছিলাম। তাই নাকি? আমাকে আগে বলবি না? মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আয়। সেই ছোটবেলায় দেখেছিলাম, এখন তো ঠিক করে মনেও পড়ছে না দেখতে কেমন হয়েছে রে। মাশাল্লাহ, একদম পরীর মতো দেখতে হয়েছে, যে কেউ দেখলে চোখ ফেরাতেই পারবে না। বাপরে বাপ, আমার ছেলে দেখে প্রশংসায় পঞ্চমুখ। কাহিনী কি? হ্যাঁ, আম্মুর এমন কথা শুনে আমার হাসি চলে আসে। আমি বুঝতে পারলাম কি বলতে কি বলে ফেলেছি। তখন কথা ঘোরানোর জন্য আম্মুকে বললাম, আরে আম্মু, তুমিও না, এক জায়গা থেকে জার্নি করে আসলাম, আর তুমি কিনা এখন জেরা করছো? থাকো তো আম্মু, আমি একটু রেস্ট নেব। তারপর আমি পাশ কাটিয়ে ওখান থেকে চলে আসলাম। আর ওইদিকে মা, পড়াশোনা তো শেষ করলি, তো এখন কি করবি ভাবতেছিস? আমরা কি এখন পাত্র দেখব? রাবেয়া, তোমাকে দেখছি মেয়েটাকে তাড়ানোর খুব শখ। তুমিও না, কোনো বাবা মা কি চায় তার মেয়েকে পরের বাড়ি পাঠাতে? কিন্তু এটা যে পাঠাতেই হয়। আরে তোমরা বাদ দাও তো,
আমার এখন বিয়ে শাদী নিয়ে কোনো প্ল্যান নেই। আমি এখন ভাবতেছি মাস্টারি করব। তারপর বিয়ে শাদী নিয়ে ভাবা যাবে। তুমি হামিদের ভার্সিটিতে আমার মাস্টারির ব্যবস্থা করে দাও। কি বলছিস মা? আমাদের এত কিছু থাকতে তোর আবার মাস্টারি করতে হবে কেন? আব্বু, আমার তো ছোটবেলা থেকে অনেক ইচ্ছে ছিল মাস্টারি করব। প্লিজ আব্বু, তুমি না করো না। না আব্বু, না, এটা কইরো না। প্রয়োজনে অন্য ভার্সিটির মাস্টার বানাও, তারপরও ওর মতো শাকচুন্নিকে আমাদের ভার্সিটিতে মাস্টারি করাইও না, তাহলে তো আমাদের জীবন ঝালপালা করে ফেলবে। আব্বু, তুমি আমাকে হামিদের ভার্সিটিতে ব্যবস্থা করে দাও। আমি ওর ঘাড় মটকানোর জন্যই ওর ভার্সিটিতে যাব। দেখি ও কি করে আটকায়। কি শুরু করেছিস তোরা দুজন? আচ্ছা ঠিক আছে নিধি, তুমি যেটা চাইছো সেটাই হবে। আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। থ্যাংক ইউ বাবা। আব্বু, তুমি এটা কি করলা? এই শাকচুন্নি তো আমার মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবে। একদম চুপ। আর একটা কথা বলবি না। যা তোরা এখন যে যার রুমে যা, ঘুমা। অনেক রাত হয়ে গেছে। আঙ্কেলের কথা শুনে হামিদ আর নিধি যে যার রুমে চলে আসলো। তখন হামিদ রুমে এসে আমাকে ফোন করে বলতে লাগলো, বন্ধু, সর্বনাশ হয়ে গেছে। আমার জীবনটা তো এখন তেজপাতা হয়ে যাবে। এখন আমি কি করব? কি রে, তোর আবার কি হলো? এমন করছিস কেন? তোর মাথায় আবার কে কাঁঠাল ভেঙে খেলো রে? শালা, আমার মাথা তো ঠাড়া পড়তেছে। তোকে একটা কথা বলাই হয়নি। তাহলে শোন, নিধি আপু তো আমাদের ভার্সিটিতে শিক্ষকতা করবে। তুই বুঝতে পারছিস তাহলে আমার কপালে কি বাসটাই না পড়বে। আমার কাছে তো ভালোই লাগছে, তাহলে তো ভালোই হবে। শালা, তোর কাছে তো ভালো লাগবেই। তুই তো নিধি আপুর পাশে পাশে থাকতেই বেশি ভালোবাসিস, আর ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস। তোর কাছে ভালো লাগবে না তো কার কাছে ভালো লাগবে? সবই বুঝলাম, তা তোর কাছেই বা খারাপ লাগছে কেন? হ্যাঁ, তুমি যে কলেজে গিয়ে 12 ভাতারিগিরি করতে পারবে না, এই জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না? আহারে সোনা গো, আমার আমার বুকে আসো, আহো সোনা। শালা, নাটক মারবি না। যা, তোর সাথে কথাই নেই। আমি মরি আমার জ্বালায়, আসছিস মজা নিতে। ধুর, মেজাজটাই গরম হয়ে গেল। এটা বলেই হামিদ আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে ফোনটা কেটে দিল। এইদিকে আমার তো বেশ ভালোই লাগছে, নিধি আপুকে চোখের সামনে দেখতে পাবো, এটা ভাবতে আমার তো অনেক ভালো লাগছে। এদিকে নিধি আপুর কথা ভাবতে ভাবতে আমার তো ঘুমই আসে না। তারপরও মধ্যরাতের দিকে কোনো রকমে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মু এসে আমার রুমে ডাকাডাকি করছে। কি রে বাবা, ভার্সিটিতে যাবি না? ওই প্রিন্স ওঠ। কি রে, কি হলো? উঠছিস না কেন? কি হয়েছে মা, এত সকাল সকাল ডাকছো কেন? আর একটু ঘুমাই। আরে ভার্সিটিতে যাবি না? অনেক তো বেলা হয়ে গেল। আম্মু, আজকে না গেলাম ভার্সিটিতে, ঘুমের ঘরে কথাটা বললাম। তখন আম্মু বলতে শুরু করলো, ঠিক আছে বাবা, তোর যেটা ভালো মনে হয় তাই কর। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। আর ঘুমের ঘরে ভাবতে লাগলাম আম্মু কি বলে গেল। তখন আমার মনে পড়ে গেল যে আজকে না নিধি আপু আমাদের ভার্সিটিতে জয়েন করবে। আর এই কথা মনে পড়তেই আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে বসলাম। আম্মু, তাড়াতাড়ি খাবার দাও, ভার্সিটিতে যাব। কি রে, তুই না বললি ভার্সিটিতে যাবি না? আরে আম্মু, তখন তো ঘুমের ঘরে বলছিলাম, এখন তো ঘুম ভেঙে গেছে, এখন তো আর ঘুমের ঘরে বলছি না। তাড়াতাড়ি নাস্তা রেডি করো, অনেক দেরি হয়ে গেছে। তোকে নিয়ে আর পারি না। ঠিক আছে বস, আমি নাস্তা দিচ্ছি। তারপর নাস্তা আসতে দেরি হয়, আমি কোনো রকমে একটু খেয়েই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিতে লাগলাম। তখন আম্মু পেছন থেকে বলতে লাগলো, কি রে বাবা, কি হয়েছে তোর বলতো? এমন তাড়াহুড়ো করছিস, আবার নাস্তাও ঠিক মতো করি না। কিসের এত তাড়া তোর? আরে না মা, ও কিছু না, তুমি থাকো, আমার দেরি হয়ে যাচ্ছে। তারপর আমি আম্মুকে আর কোনো কথা বলতে না দিয়ে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে আসেই দেখলাম হামিদ মনমরা হয়ে একটা গাছের নিচে বসে আছে। তখন আমি ওর কাছে গিয়ে বললাম, কী রে বন্ধু, এমন মন খারাপ করে বসে আছিস কেন? আর আজকে একটা ফোনও দিলি না ভার্সিটিতে আসার জন্য, কাহিনী কি বলতো? ওই শালা, নাটক করবি না। এমনি মাথা গরম আছে। তুই জানিস না কেন আমার মন খারাপ? আমার বোনটা যে পরিমাণ টর্চার করতে পারে আমাকে, ও তো আর লাইফের 12টা বাজিয়ে দিবে। সেজন্যই যে আমাদের ভার্সিটি ওকে আসতে হলো। আল্লাহ মাবুদ জানে। আরে বন্ধু, অমন করে বলছিস কেন? আমার কাছে তো তোর বোনকে ভালোই মনে হয়। তুই যদি এখন উল্টাপাল্টা কিছু করিস তাহলে তো তোকে বকবেই। এটাই আবার নতুন কি? তুই ভালো হয়ে যা, তাহলেই তো হয়। তোর কাছে তো ভালো লাগবেই। দেখ ভাই,
আমার মুখটা খোলাস না। এমনিতেই বিউটি বাস ডলা দিয়ে গেল, তুই আর এখন আমার রাগ উঠাস না। ঠিক আছে বন্ধু, তাহলে চল ক্লাসে যাই। আমার জীবনে আর ক্লাস, এখন তো ইচ্ছে করছে নিজের টুনটুনির মধ্যে নিজেই ধোকা দিয়ে সুইসাইড করি। তোর তো আর ধৈর্য কুলাচ্ছে না। তারপর আমি আর হামিদ ক্লাসরুমে চলে আসলাম। প্রথম ক্লাস ভালো মতোই করার পর দ্বিতীয় ক্লাসে নিধি আপুকে সাথে নিয়ে প্রিন্সিপাল স্যার আমাদের ক্লাসে আসলো আর এসে বলতে লাগলো, মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো তোমাদেরকে আমার বন্ধুর মেয়ে আর তোমাদের নতুন ম্যাডামকে পরিচয় করিয়ে দিই। এ হলো নিধি, আজ থেকে তোমাদের নতুন ম্যাডাম। এদিকে সবাই তো নিধির দিকে তাকিয়ে আছে, সাথে আমিও তাকিয়ে আছি, কেননা নিধি আজকে একটা নীল শাড়ি পরে ভার্সিটিতে এসেছে আর তাতে ওকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, যেন আমি চোখ ফেরাতেই পারছি না। আবার পরক্ষণে হিংসেও লাগছে, কেননা সবাই এমনভাবে তাকিয়ে আছে নিধির দিকে যেন সবাই নিধিকে গিলে গিলে খাবে। এটা দেখে আমার অনেক হিংসা হচ্ছে। আর ওইদিকে হামিদ বেচারা তো মুখ ভার করে বসে আছে। কথায় আছে না, কারোর জন্য পৌষ মাস আর কারোর জন্য সর্বনাশ। আমার জন্য হলো পৌষ মাস আর হামিদের জন্য সর্বনাশ। প্রিন্সিপাল স্যার নিধিকে পরিচয় করিয়ে দেওয়ার পর ক্লাসরুম থেকে চলে গেল। তারপর নিধি ম্যাম আমাদের ক্লাস করাতে লাগলেন। কেমন আছো তোমরা সবাই? এই তো ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এদিকে খেয়াল করলাম প্রিন্স ছেলেটা আমার দিকে কেমন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। তার কী আছে তাকানোর, আমি তো বুঝি না। এই ছেলেটা এমন কেন? হ্যাঁ, সবসময় আমার দিকে এমন হ্যাংলার মতো তাকিয়ে থাকে, ওর প্রবলেমটা কি? তারপর আমি একে একে সবার নাম ঠিকানা জিজ্ঞেস করলাম। তারপর আমি ক্লাস করাতে লাগলাম। আমি আর চোখে বারবার খেয়াল করছি ছেলেটা এখনও আমার দিকে তাকিয়ে আছে, তো তাকিয়েই আছে। তা আমার তো মেজাজটাই গরম হয়ে গেল। ঠিক কতগুলো মানুষের সামনে কিছু বলতে পারছি না। তারপর সবাইকে পড়াতে লাগলাম। আর এদিকে আমি প্রিন্সের এমন তাকিয়ে থাকা সহ্য করতে না পেরে ওকে পড়াটা জিজ্ঞেস করলাম। আসলে ম্যাম, আসলে কি যেন বলছিলেন, আমার তো মনে নেই। এখানে কি ফাজলামি করতে আসো? হ্যাঁ, এটা কি ফাজলামি করার জায়গা? হ্যাঁ, নাটক করার জন্য এখানে আসো? আমি যখন তোমাকে বোঝাচ্ছিলাম তখন তোমার মন কোথায় ছিল? হ্যাঁ, বাবা, ম্যাম রেগে গেলে তো সেই হেব্বি লাগে, দেখতে একদম অপসরীদের মতো লাগছে। আমার তো মনে হচ্ছে না যে ম্যাম আমাকে বকা দিয়েছে। আমি তো এখনও হ্যাংলার মতো ম্যামের দিকে তাকিয়ে আছি। অনেকক্ষণ বকাঝকার পর ম্যাডাম হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, এই তোমার কি লজ্জা করে না? এখনও সেই হ্যাংলার মতো তাকিয়ে আছো? তোমাকে কি বলেছি? তোমার কানে কি ঢুকছে না? আসলে ম্যাম সরি, আমি আসলে শুনিনি যে আপনি কি বলছিলেন। শুনবই বা কী করে, আমি তো কল্পনা জগতে হারিয়ে গিয়েছিলাম আর ওনাকে নিয়ে কল্পনায় সাঁতার কাটছিলাম। ইস, কী যে ভালো লাগছিল। তখন পাশ থেকে হামিদ বলল, এই শালা মেন্টাল, তুই তো দেখছি পুরাই মেন্টাল হয়ে গেছিস। আপু তোকে এতক্ষণ কি ঝাড়িটাই না মারলো, তুই কিছুই শুনিস নি? কি বললে তুমি? তুমি তো দেখছি আস্ত একটা শয়তান। যাও, এক্ষুনি আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম। ইস, পাগড়িটাকে কি রাগিয়েই না দিয়েছি। রাখলে কিন্তু পাগড়িটাকে অসাধারণ লাগে। আমার তো ইচ্ছে করছে আরও রাগিয়ে দিই। না থাক, প্রথম দিনই এত রাগানো ভালো হবে না। ভালোই আমি ক্লাস থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে আছি আর ওদিকে মনে মনে বলছি, গেছে, শালার মাথা গেছে। এ শালায় পুরাই মেন্টাল হয়ে গেছে। আপুকে এতগুলো বকা দিল, এতগুলো ঝাড়ি দিল, আর শালা কিনা বলে কিছুই শোনো নাই। হায় রে হায়, অন্ধ ভালোবাসা বুঝি এমনই হয়। আমার বিউটিটাও যদি আমাকে এমন করে ভালোবাসতো কতই না ভালো হতো। ওই শালি তো খালি আমাকে ঝাড়ির উপর রাখে, খুব একটা ভালোবাসা দিবে তা না, শুধু ঝাড়ি দেয় আর ঝাড়ি দেয়। উফ, অসহ্য! কি মেন্টালের পাল্লায় যে পড়েছি, আল্লাহ মালুম। তারপর দেখতে দেখতে নিধি ম্যাডামের ক্লাসগুলো শেষ হয়ে গেল। যখন ক্লাস শেষ করে চলে যেতে নেবে তখন আমাকে বলল, আজকে প্রথম দিন, তাই তোমাকে মাফ করে দিলাম। কান খুলে শুনে রাখো, নেক্সট টাইম যদি এমন করো তাহলে তোমার খবর আছে। আর এটা ভেবো না আমার ভাইয়ের বন্ধু বলেই যে তোমাকে আমি ছাড় দেব, তেমন ম্যাডাম আমি নই। তো নিজে যদি ভালো চাও তাহলে মন দিয়ে আমার ক্লাসে পড়াশোনা করবে, না হলে কপালে কষ্ট আছে। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো, কি বলবে? আপনি যখন রেগে কথা বলেন না
তখন আপনাকে না অনেক সুন্দর লাগে দেখতে। এই ছেলে কি আসলে পাগল নাকি মাথা খারাপ? উফ, অসহ্য। ফাজলামো বন্ধ করবে, হ্যাঁ? যাও, ভেতরে যাও। আর নেক্সট টাইম থেকে আমার সাথে ফাজলামো করতে আসবে না। তারপর আমি ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসতেই হামিদ আমার পাছায় একটা লাথি মেরে বলতে লাগলো, কি বে শালা, তুই এত বেশরম হলি কবে থেকে রে? তুই কি আমার সেই বন্ধু নাকি অন্য কেউ? হ্যাঁ রে, আমার তো ভয় করছে আমার বন্ধুর শরীরে আবার কোনো জিনটিন আসলো না তো? আরে জিনটিন হতে যাব কেন? হ্যাঁ, আমি তোর বন্ধু, ভালো করে চোখ খুলে দেখ। আরে তখন তো আমি সত্যিই কিছু শুনিনি। ঠিকই বলেছিস, বড় বড় কবিরা বলে গিয়েছে প্রেমে পড়লে নাকি মেয়েদের বকাও তাদের কাছে আদর মনে হয়। আজকে কিনা তোকে দেখে আমি বুঝে গেছি তুই আসলে লিজেন্ড ভাই। আর এই জন্যই কবিরা এগুলো বলে গিয়েছে, মানতে হবে ভাই। কি বেশালা, তোর কি হিংসা হচ্ছে নাকি? হিংসা হবে আবার আমার? না ভাই, আমার হিংসা হচ্ছে না। তুই বরং এই জল্লাদটাকে আমাদের বাসা থেকে যত তাড়াতাড়ি পারিস নিয়ে যা, তাহলে আমার জন্য ভালো হয়। খবরদার, ওকে নিয়ে আর একটা উল্টা উল্টা কথা বলবি না, তাহলে কিন্তু তোর খবর করে ছেড়ে দেবো। ওরে আমার প্রেমিক পুরুষ রে, দেখা যাক, আজকাল বন্ধুও পর হয়ে যায়, তোকে না দেখলে বুঝতেই পারতাম না। এভাবে আমি আর হামিদ ফাজলামো করতে লাগলাম। তারপর সবগুলো ক্লাস শেষ করে যে যার বাসায় চলে আসলাম। এভাবেই দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল। আর আমি তো রোজই নিধিয়াপুর ক্লাসে ইচ্ছে করেই পড়া দিই না, আর নিধিয়াপুর রোজই আমার উপর রাগারাগি করে। আমার তো এগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো আজকে ভার্সিটিতে আসলাম। ভার্সিটিতে আসতেই হামিদকে দেখলাম বিউটির সাথে কথা বলছে। তখন আমি কাছে যেতেই বিউটি আমাকে বলল, কি খবর ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তা ভাইয়া, আপনার বন্ধুর কাছ থেকে এগুলো কি শুনলাম? আপনি নাকি প্রতিদিন নিধি ম্যাডামের কাছে বকা খান? কিরে হামিদ, তুই কি তাহলে সব কিছুই বলে দিয়েছিস? তোকে তো আমি থাক, এখন কিছু বলবো না, সময় আসুক তখন বলবো। আরে বলেন না ভাইয়া, আমার তো খুব জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, পড়া না পারলে কি করবে? বকা দেবে না তো কি করবে? তাই তো রোজ রোজ বকা দেয়। ভাইয়া, আমি তো শুনলাম অন্য কিছু। যাও তো তুমি, তুমি আর লজ্জা দিও না তো। এটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। ওইদিকে বিউটি আর হামিদ হাসাহাসি করছে আমাকে নিয়ে। এদিকে আজকে ক্লাসে আসতেই প্রথম ক্লাস শেষ হতেই নিধি ম্যামের ক্লাস আসলো। তখন নিধি ম্যাম আমাকে বলতে শুরু করলো, আজকে যে পড়াটা দিয়েছিলাম সেটা কি তুমি মুখস্থ করেছো? আসলে ম্যাম, না, মানে না, করিনি। এই ছেলে, তোমার সমস্যা কি? রোজ রোজ তোমাকে কত কথা শোনাই, তোমার কথা কি কানে যায় না? তুমি কি মানুষ? তোমাকে আর কিভাবে বললে তুমি মানুষের মতো আচরণ করবে? হ্যাঁ, আজ তো একটা মেন্টাল। তোমার বাবা মা কি এই শিক্ষা দিয়েছে তোমাকে? আমার মনে হলো নিধি ম্যাম আজকে একটু বেশিই রেগে গেছে। আমার উপর রাখবেই বা না কেন? প্রতিদিনই তার ক্লাসে পড়া পারি, তবুও না করি যে পারি না। আর তাই তো নিধি ম্যাম আমার উপর এত রেগে গেছে। কিন্তু যখনই আমার মা বাবার কথা উঠলো তখন আমার অনেক কষ্ট লাগলো। তখন আমি নিধি ম্যামকে বললাম, ম্যাম আসলে সরি, আমি পড়াটা পারি, আপনি ধরেন। ঠিক আছে, বলো। আজকে যদি না পারো তাহলে তোমার খবর আছে। আমি বুঝি না তোমাদের বাবা মা বা কেমন বাবা মা নিজের সন্তানের কেয়ার করে না। এমন মা বাবা থাকার চেয়ে তো না থাকাই ভালো। ম্যাম, এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমি তো বললামই যে আমি পড়াটা দেব, আমি পারি, তারপরও আপনি এভাবে আমার মা বাবা নিয়ে কথা বলছেন কেন? তো কি বলবো? হ্যাঁ, রোজ রোজ নাটক শুরু করে দিয়েছো। আর কতদিন তোমাকে বোঝাবো? হ্যাঁ, ফাজলামো করো আমার সাথে। তুমি তুমি ঠিক আছে, পড়া বলো। তারপরও আমি দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে এক নাগারে পড়াগুলো দিতে লাগলাম। আমি যতই পড়াগুলো দিয়েছি ততই যেন ম্যাম অবাক হয়ে যাচ্ছে, কারণ এতটা ভালোভাবে কেউ কখনো পড়া দিতে পারেনি। পড়া দেওয়া শেষ করে আমি ক্লাস থেকে বের হয়ে গেলাম, তবুও এমন আচরণ দেখে অবাক হয়ে গেল। তখন হামিদ নিধি ম্যামকে বলল, আপু, তুই আজকে ওর সাথে একটু বেশি করে ফেলেছিস। ওর বাপ মা নিয়ে কথা বলাটা তোর একদম ঠিক হয়নি। তুই হয়তো জানিস না, ও আমাদের ভার্সিটির ফার্স্ট বয়, কিন্তু ও একটা কারণে তোর ক্লাসে পড়া পারার পরেও কখনো পড়া দেয় না। কারণ আমি ওকে জিজ্ঞেস করলেও বলে তোকে রাগাতে নাকি ওর ভালো লাগে, কিন্তু আজকে তুই একটু বেশি বলে ফেলেছিস। মানে কি বলতে চাইছিস তুই? রোজ রোজ ওর নাটক দেখতে কি আমার ভালো লাগে? আর ও আমাদের ক্লাসের ফার্স্ট বয়, আর আমার ক্লাসে পড়া দেয় না কেন? আর আমাকে রাগাতে ওর ভালো লাগে কেন?
সব কিছু বলতে হয় না, সব কিছু বলাও যায় না। কিছু জিনিস বোঝার থাকে যেটা হয়তো তুই এখন বুঝতে পারিস না, কিন্তু সময় হলেই বুঝতে পারবি। আর হ্যাঁ, ওর মা বাবা নিয়ে কথা বলার অনেক কষ্ট পেয়েছে। তুই পাইতি এরকমভাবে কথা বললে, তাই পারলে ওর কাছে মাপ চেয়ে নিস। আর তোকে রাগানোর জন্য ও কোনো সময় পড়া দেয় না, রাগলে নাকি তোকে ওর কাছে অনেক ভালো লাগে। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। আর হ্যাঁ, আমারও মাথা ঠিক ছিল না, আমি একটু বেশি বলে ফেলেছি। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে নেবনি। এদিকে আমি রাগ করে ক্লাস থেকে এসে বটগাছের নিচে বসে আছি। আসলে ম্যাম আজকে একটু বেশিই করে ফেলেছে। এভাবে আমার মা বাবাকে নিয়ে কথা বলাটা আমার মোটেও পছন্দ হয়নি। আর আমিও তো একটু বেশি জ্বালিয়ে ফেলেছি। আমার একটু বোঝা উচিত ছিল সবারই ধৈর্যের একটা লিমিট থাকে। আমারই তো দোষ, প্রতিদিন অনেক তো সহ্য করেছে, আর কত সহ্য করবে। সব দোষ আমার। আমি মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে বসে আছি। কিছুক্ষণ বসে থাকার পর একটা আওয়াজ শুনতে পেলাম। কি প্রিন্স, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? আজকে কি আমি একটু বেশি বকে ফেলেছি? হ্যাঁ, আসলে আই এম সরি। রোজ রোজ তুমি পড়া দাও না, তাই তো আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। তাই তো তোমাকে কি বলতে কি বলে ফেলেছি। আই এম সরি। প্লিজ, আমার উপর এভাবে রিয়্যাক্ট করাটা ঠিক হয়নি। প্লিজ আমাকে মাফ করে দিও। নিধির এমন কথা শুনে নিমিষেই আমার মনটা গলে পানি হয়ে গেল। গলবেই বা না কেন? যার তিতা কথাও কিনা আমার কাছে অনেক ভালো লাগে, আর সে কিনা আমার কাছে মাপ চাইছে, তাহলে আমি কি আর আমার রাগটা ধরে রাখতে পারি? আমিও সাথে সাথে বলতে লাগলাম, এ কি বলছেন ম্যাডাম? আপনি আমার শিক্ষক, আর আপনি কি না আমার কাছে মাপ চাইছেন? ভুল তো আমি করেছি। আমারই উচিত ছিল লিমিটের মধ্যে নিজেকে রাখা। আমি তো লিমিটের বাইরে চলে গিয়েছিলাম। মাপ আমার চাওয়া দরকার, আপনি মাপ চাচ্ছেন কেন? ওভাবে বলো না প্রিন্স, আমি আসলে অনেক লজ্জিত। আমি আজকে তোমার মা বাবা নিয়ে একটু বেশি বলে ফেলেছি। আমার উচিত হয়নি তোমাকে এভাবে ইনসাল্ট করা। প্লিজ আমাকে মাফ করে দাও। আরে ম্যাডাম, আমি সত্যি বলছি, আপনার ওপর এখন আর কোনো রাগ নেই। প্লিজ আপনি আর ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। সত্যি বলছো প্রিন্স? তুমি তো জানোই আমার একটু রাগ বেশি, তাই তো তোমার সাথে একটু বেশি করে ফেলেছি। তারপরে তুমি আমাকে যে ক্ষমা করে দিয়েছো, তাতেই আমি অনেক খুশি। চলো আজকে তোমার সাথে কফি খাই, কি বলো? খাবে আমার সাথে কফি? আমি নিধির এমন কথা শুনে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছি। তখন নিধি আমাকে বলতে লাগলো, কি হলো প্রিন্স, তুমি মনে হয় আমার কথা শুনে আকাশ থেকে পড়লে? আরে হাঁ করে আছো কেন? হ্যাঁ, কি হলো? খাবে না আমার সাথে কফি? তুমি কি এখন আমার সাথে রাগ করে আছো, তাই হয়তো বা আমার সাথে কফি খেতে চাচ্ছ না? আরে না না, কি বলছেন নিধি ম্যাডাম? আসলে কি ঠিক তা না। আমি আসলে আপনার অফার পেয়ে অবাক হয়ে গেছি। আসলে আপনি তো কখনো কারোর সাথে কফি খাওয়া তো দূরে থাক, এভাবে কথাও বলেন না, তাই একটু বেশি অবাক হচ্ছি। আসলে এটা আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? কিছু মনে না করলে একটা চিমটি কাটুন তো ম্যাডাম। কি শুরু করলে এসব প্রিন্স? আমি সত্যি বলছি, তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? না আসলে ম্যাডাম, যদি কিছু না মনে করতেন, একটা চিমটি কাটলে ভালোই হতো। ঠিক আছে, এই নাও চিমটি কাটলাম। আউচ! ব্যথায় হাত ডলতে লাগলাম, আর বুঝতে পারলাম এটা আসলে স্বপ্ন না, সত্যিই দেখছি। তখন নিধি ম্যাম বলতে লাগলো, কি হলো প্রিন্স, অনেক জোরে লেগেছে? হ্যাঁ, তুমিই তো বললে চিমটি কাটতে, তাই তো কাটলাম। সরি প্রিন্স, তোমার হয়তো অনেক জোরে লেগেছে, তাই না? আরে না না ম্যাডাম, ঠিক আছে। তারপর আমি ম্যাডামের সাথে ক্যান্টিনে চলে আসলাম। তারপর একসাথে দুজনেই কফি খেলাম। সবাই তো আমাদের দুজনকে দেখে চেয়ে আছে, তাতে আমাদের কি? আমরা দুজন তো কথা বলছি আর কফি খাচ্ছি। এরপর থেকে ম্যাডামের সাথে আমার রোজ কথা হয়। ম্যাডামও আমার খোঁজ খবর নেন, আর আমিও ম্যাডামের খোঁজ খবর নিই। আমি তো আস্তে আস্তে আগে থেকে ম্যাডামের প্রতি এখন আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছি। চিন্তা করতেছি কোনো না কোনোভাবে ম্যাডামকে একদিন আমার মনের কথাটা বলে দেব। ম্যাডাম যদি রাজি হয়ে যায় তাহলে আমাকে আর কি আটকায়? কিন্তু মনের কথাটা ম্যাডামকে কিভাবে বলবো সেটাই বুঝতে পারতেছি না। একদিকে ম্যাডাম আমার শিক্ষক, অন্যদিকে ছোটবেলা থেকেই ওনাকে আমার ভালো লাগে। যদি মনের কথাটা বলার পর ম্যাডাম রাগ করে তাহলে তো আমার সব শেষ। আবার না বলেও থাকতে পারতেছি না। এসব ভাবতে ভাবতেই একদিন ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে আসতেই দেখি হামিদ গাছের নিচে বসে আছে আর ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি ওর কাছে গিয়ে বললাম, কি রে মামা, কার সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলছিস? হ্যাঁ, আরে শালা, তুই আসছিস কখন থেকে?
ওই যে আসলাম আর দেখলাম তুই কার সাথে যেন লুকিয়ে লুকিয়ে কথা বলছিস, তাই ভাবলাম দেখি তোর আবার নতুন কাহিনী শুরু হলো নাকি। শালা চুপ কর, আমি বিউটির সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, তাই বল। আমি তো ভাবলাম আবার নতুন কাকে পটানো শুরু করেছিস। আরে না মামা, আমার এখন আর এসব করার ইচ্ছা নেই। বিউটির ভয়ে আমার জীবনের সব রোমান্স শেষ হয়ে গেছে। এই জন্যই তো বলি তোর মতো 12 ভাতারির জীবনে এমন একটা মেয়েই দরকার ছিল। শালা আবার শুরু করলে? আচ্ছা তুই বল, তোর খবর কি? কয়েকদিন ধরে তো দেখছি তুই একদম অন্যরকম হয়ে গিয়েছিস। অন্যরকম মানে? মানে আগেতে শুধু নিধিয়াপুর ক্লাসে পড়া পারতিস না, এখন দেখি ম্যাডামের সাথে কফি খাস, কথা বলিস, ম্যাডাম তোকে ফোন করে খোঁজ নেয়। কাহিনী কি মামা? আরে কিছু না রে, ম্যাডাম আমাকে ভালো ছাত্র মনে করেন তাই হয়তো খোঁজ নেন। বুঝছি। আমি তো কিছুই বুঝি না। তুই যেভাবে ম্যাডামের দিকে তাকাস তাতে একটা অন্ধ মানুষও বুঝবে তোর মনে কি চলছে। ওই শালা আস্তে কথা বল, কেউ শুনে ফেলবে। লজ্জা পাচ্ছিস কেন রে প্রেমিক পুরুষ? চুপ কর। আচ্ছা চল ক্লাসে যাই। চল চল, তবে একটা কথা বলি, তুই যদি সত্যি আপুকে ভালোবাসিস তাহলে আগে ভালো করে চিন্তা করিস, কারণ আপু কিন্তু মজা করার মানুষ না। ওর কাছে সম্পর্ক মানে সিরিয়াস ব্যাপার। আমি জানি রে, আমিও তো মজা করছি না, সত্যি সত্যি ওনাকে ভালোবাসি। তাহলে একদিন সাহস করে বলে দিস। জানি রে, যদি না করে দেয়? না করলে তোকে মেরে ফেলবে না, শুধু তোর প্রস্তাবটাই গ্রহণ করবে না। এত ভয় পাওয়ার কি আছে? তুই বুঝবি না, যাকে এত বছর ধরে ভালোবেসে আসছি তাকে হারানোর ভয়টা অনেক বেশি। সেটা ঠিক বলেছিস, তবে আমার মনে হয় আপু তোকে অন্য সবার মতো দেখে না। মানে? মানে কিছু না, সময় হলে নিজেই বুঝবি। তুই আবার রহস্য করিস না, যা চল। তারপর আমি আর হামিদ ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পর নিধি ম্যাম ক্লাসে আসলেন। আজকে ম্যামকে অন্যদিনের তুলনায় অনেক বেশি সুন্দর লাগছে। ম্যাম ক্লাসে ঢুকে সবার দিকে তাকিয়ে বলল, সবাই কেমন আছো? ভালো আছি ম্যাম। আচ্ছা, আজকে দেখি সবাই বেশ চুপচাপ, কি ব্যাপার তোমাদের? ম্যাম, আপনার ভয়ে সবাই চুপচাপ হয়ে গেছে। হামিদ, তুমি চুপ করো, তোমাকে আমি খুব ভালো করে চিনি। জি ম্যাম, আমি চুপ। প্রিন্স, তুমি হাসছো কেন? না ম্যাম, কিছু না। তুমি আবার কিছু একটা নিয়ে ফাইজলাম করেছো, তাই না? না ম্যাম, সত্যিই কিছু না। ঠিক আছে, তাহলে আজকে তোমাকে একটা প্রশ্ন করি, দেখি তুমি উত্তর দিতে পারো কি না। জি ম্যাম, প্রশ্ন করেন। বলো তো, ভালোবাসা আসলে কি? ম্যাম, ভালোবাসা হলো এমন একটা অনুভূতি যেটা কাউকে কাছে পাওয়ার চেয়ে তার ভালো থাকাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করায়। বাহ, বেশ সুন্দর উত্তর দিয়েছো। তোমার কাছ থেকে এমন উত্তর আশা করিনি। ম্যাম, কিছু কিছু উত্তর বই থেকে শেখা যায় না, তাহলে কোথা থেকে শেখা যায়? অভিজ্ঞতা থেকে। তোমার আবার ভালোবাসার অভিজ্ঞতা আছে নাকি? আছে কি নেই সেটা যদি বলি তাহলে হয়তো অনেক কিছুই বলে ফেলতে হবে। তুমি আজকাল অনেক রহস্যময় কথা বলো প্রিন্স। আপনার কাছ থেকেই তো শিখেছি ম্যাম। ওরে বাবা, শুরু হয়ে গেছে। আমি এই ক্লাসে আর বসবো না। হামিদ, তুমি আবার কি বলছো? কিছু না আপু, তোমরা চালিয়ে যাও, আমি কিছু শুনিনি। সবাই হাসতে লাগলো, নিধি ম্যামও মুচকি হাসলো। কিন্তু আজকে প্রথমবার আমি ম্যামের চোখে অন্যরকম একটা অনুভূতি দেখতে পেলাম। আমি জানি না সেটা আসলে কী ছিল, তবে আমার মনে হলো ম্যামও হয়তো আমার কথাগুলো একটু অন্যভাবে নিচ্ছে। আচ্ছা, সবাই বই বের করো, আজকে একটা নতুন টপিক পড়াবো। তারপর ম্যাম ক্লাস নিতে লাগলেন, কিন্তু আজকে আমার পড়াশোনায় মন একদম নেই। বারবার শুধু ম্যামের কথায় মাথায় ঘুরছে। আমি ঠিক করে ফেললাম আর দেরি করা যাবে না, খুব শীঘ্রই ম্যামকে আমার মনের কথাটা বলবো। ক্লাস শেষ হওয়ার পরই সবাই বের হয়ে গেল। আমি ইচ্ছে করে একটু পেছন থেকে গেলাম। ম্যামও তখন টেবিলের বইগুলো গোছাচ্ছিলেন। আমি সাহস করে ম্যামের সামনে গিয়ে দাঁড়ালাম। কি হয়েছে প্রিন্স, তুমি এখনো যাওনি? ম্যাম, আপনাকে একটা কথা বলা ছিল। হ্যাঁ বলো, এত সিরিয়াস কেন দেখাচ্ছে তোমাকে? ম্যাম, আসলে কথাটা অনেক দিন ধরেই বলতে চাচ্ছি, কিন্তু সাহস পাচ্ছি না। এমন কি কথা যে বলতে তোমার এত ভয় লাগছে? ম্যাম, আপনি যদি রাগ না করেন তাহলে বলি। আগে বলো, তারপর দেখছি রাগ করার মতো কিছু আছে কি না। ম্যাম, আমি জানি আপনি আমার শিক্ষক, আর আপনার সাথে এই কথাটা বলা হয়তো আমার ঠিক হচ্ছে না,
তারপরেও আর নিজের মনের কথাটা লুকিয়ে রাখতে পারছি না। প্রিন্স, তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। কি বলতে চাও পরিষ্কার করে বলো তো। ম্যাম, আমি আপনাকে ভালোবাসি। ম্যাম, আপনি কিছু বলছেন না কেন? প্রিন্স, তুমি কি জানো তুমি কি বলছো? জি ম্যাম, আমি খুব ভালো করেই জানি আমি কি বলছি। দেখো প্রিন্স, মজা করা বন্ধ করো। আমার কিন্তু মোটেও এগুলো ভালো লাগছে না। কি শুরু করেছো তুমি এসব? আগে জানলে তো তোমার সাথে আমি কথাই বলতাম না। তুমি ভাবলে কি করে এসব? ছি। ম্যাম, আপনি এমন করে বলছেন কেন? ভালোবাসা কি অপরাধ? আমি তো আপনাকে ভালোবাসি, তাতে কি এমন হয়েছে বলেন তো? দেখো প্রিন্স, মাথা গরম করাবে না। যার তার সাথে ভালোবাসা হয় না। ম্যাম, কি বলেন আপনি? আমি যার তার হয়ে গেলাম আপনার কাছে? তাহলে এতদিন কি ছিল? আপনি যে আমাকে এত কেয়ার করতেন, আমাকে কারোর সাথে কথা বলতে দিতেন না, তাদের দিকে তাকাতে দিতেন না, তাহলে এগুলো কি ছিল বলেন আমাকে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমাকে একটু কেয়ার করেছি বলে তোমার কি মনে হলো যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? কোথায় তুমি আর কোথায় আমি? মাথা ঠিক আছে তোমার? আমি তোমার ম্যাডাম, সেটা কি তুমি ভুলে গেছো? আর তোমার কি একটু লজ্জা করলো না? তুমি কিনা তোমার বন্ধু সিনিয়র বোনকে ভালোবাসার কথা বলছো। কি করে বলতে পারলে তুমি এই কথা? আর আর কেয়ারের কথা বলছো, তাই না? আমি তোমাকে ছাত্র হিসেবে কেয়ার করেছি, যাতে তুমি কষ্ট না পাও, নষ্ট হয়ে না যাও, যাতে তোমার পড়াশোনা নষ্ট হয়ে না যায়। তার জন্য আমি তোমাকে কেয়ার করেছি। আর তুমি কিনা এমন একটা বাজে আবদার নিয়ে আমার সামনে আসবে? ভাবতে পারলে আমি জীবনেও তোমার সাথে ফ্রি হতাম না। ছি 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 ছি। তোমার মনে এগুলো কি করে আসলো? আমার ভাবতেই অবাক লাগছে। প্লিজ ম্যাম, একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে সত্যি সেই ছোটোবেলা থেকেই ভালোবাসি। সেই ছোটোবেলা থেকে আপনার জন্য এই মনে আমি আর অন্য কাউকে জায়গা দিতে পারিনি। আমি আপনার জন্য এতটা প্রহর অপেক্ষা করেছি। প্লিজ ম্যাম, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। দেখ, অনেক তোর নাটক দেখেছি। আর একটা নাটকও যদি করেছিস, থাপড়িয়ে তোর গাল ফুলিয়ে দেবো, একদম ফাটিয়ে দেবো। তোর মতো ফালতু ছেলেকে কেন যে আমি অ্যাটেনশন দিয়েছি, ওটাই আমার ভুল হয়েছে। আজকের পর থেকে যেন তোকে আমার এই চোখের সামনে আর না দেখি। কথাটা কান খুলে শুনে রাখ, যত সব আজাইরা পোলাপাই। এটা বলেই নিধি ম্যাম চলে গেল, আর আমি ওখানে বসেই কান্না করতে লাগলাম। কি দোষ করেছিলাম আমি? আমি তো শুধু তোমাকে ভালোবাসি, একটু তো ভালোবাসা চেয়েছিলাম, আর তার বিনিময়ে কি পেলাম? তোমার অবহেলা। ওইদিকে আমি সব কিছু দেখার পর ওর বোনের কাছে যায়, আর ওর বোনকে বলতে লাগলো, আপু, তুই এটা কি করলি? তুই ওর ভালোবাসাটা এভাবে ফিরিয়ে দিলি? কি করে পারলি আপু? তুই জানিস ওই ছেলেটা তোকে সেই ছোটবেলা থেকে কতটা ভালোবাসে? পাগলের মতো ভালোবাসে তোকে। দেখ, আমার বন্ধু হয়ে ওকালতি করতে আসবে না। ও আমাকে ভালোবাসে তো আমি কি করব? ও আমাকে ভালোবাসবে দেখে কি আমার ওকে ভালোবাসতে হবে? জানি না আপু তুই ওকে ভালোবাসিস কিনা, কিন্তু ওই পাগলটা যে তোকে কতটা ভালোবাসে তুই হয়তো ওটা চোখে দেখতে পারতেছিস না। যদি দেখতি তাহলে তুই কখনো ওর ভালোবাসা ফিরিয়ে দিতে পারতি না। আমি? তুই কি বলতে চাস আমি ওকে ভালোবাসি? আমি সেটা বলছি না আপু, আমি শুধু বলছি তুই একবার নিজের মনকে জিজ্ঞেস করে দেখ, প্রিন্স যখন তোর সামনে থাকে তখন তোর কেমন লাগে? ওর সাথে কথা না বললে তোর কেমন লাগে? আর ও যখন অন্য কোনো মেয়ের সাথে কথা বলে তখন তোর কেমন লাগে? সব উত্তর তো নিজেই পেয়ে যাবি। তুই এত কিছু বুঝিস কবে থেকে রে? আমি ওকে শুধু আমার ছাত্র হিসেবে দেখি। ওর প্রতি আমার অন্য কোনো অনুভূতি নেই। ঠিক আছে আপু, তুই যদি সত্যিই মনে করিস ওর প্রতি তোর কোনো অনুভূতি নেই তাহলে আমি আর কিছু বলবো না। কিন্তু একটা কথা মনে রাখিস, কাউকে ভালোবাসা সহজে পাওয়া যায় না। আর প্রিন্স তোকে সত্যি মন থেকে ভালোবাসে। কিন্তু হাবিব, আমি তো ওকে ওইভাবে কখনো ভাবিনি। ও আমার ভাইয়ের বন্ধু, আমার ছাত্র, আমি কিভাবে ওকে ভালোবাসবো বল? ভালোবাসা কি কখনো সম্পর্ক দেখে আসে আপু? কখন কার প্রতি মন চলে যায় সেটা কেউ বলতে পারে না। তুই শুধু একবার নিজের মনটাকে সময় দে। থাক হামিদ, এসব কথা এখন আর বলিস না। আমার মাথা এমনিতেই গরম হয়ে আছে। ঠিক আছে আপু, আমি আর কিছু বলবো না, কিন্তু একটা অনুরোধ করব, প্রিন্সকে আর কষ্ট দিস না। ছেলেটা বাইরে থেকে যতই শক্ত দেখাক না কেন, আজকে তোর কথা শুনে ওকে আমি ভেঙে পড়তে দেখেছি। আমি কি জানতাম ও এতটা সিরিয়াস হয়ে যাবে? আমি তো ভাবছিলাম ও হয়তো মজা করছে। ওর চোখের পানি দেখে কি তোর মনে হয়েছে ও মজা করছিলাম? কিছু বলছিস না কেন আপু? জানি না হামিদ, সত্যিই জানি না, কিন্তু আমি ওকে কিছুতেই ভালোবাসতে পারি না। তুই এখন বলছিস পারবি না, সময় সব কিছু বদলে দিতে পারে আপু। আমি জানি না, আমাকে একটু একা থাকতে দে। ঠিক আছে আপু, আমি যাচ্ছি। তবে একটা কথা বলে যাই,
নিজের মনকে যতই বোঝাস না কেন, মন যদি কাউকে চেয়ে বসে তাহলে তাকে ভুলে থাকা খুব কঠিন। এদিকে আমি ভার্সিটির একটা নিরিবিলি জায়গায় বসে আছি। চোখের পানি যেন কিছুতেই থামছে না, বারবার শুধু নিধি আপুর কথাগুলোই মনে পড়ছে। আমি তো কখনো ভাবিনি আমার ভালোবাসার বিনিময়ে আমাকে এভাবে অপমানিত হতে হবে। আমি তো কোনো অপরাধ করিনি, শুধু নিজের মনের কথাতে বলেছিলাম। হয়তো আমারই ভুল হয়েছে। ও আমার শিক্ষক, আমার বন্ধুর বোন। আমার এতটা সাহস করে ওকে ভালোবাসার কথা বলাটা উচিত হয়নি, কিন্তু মনকে কিভাবে বোঝাবো? ছোটবেলা থেকে যাকে ভালোবেসে এসেছি তাকে কি এত সহজে ভুলে যাওয়া যায়? ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। দেখি আম্মুর ফোন। বাবা, তুই কোথায়? এতক্ষণও বাসায় আসিসনি কেন? আম্মু, আমি একটু বাইরে আছি, তুমি চিন্তা করো না, আমি একটু পরেই বাসায় আসি। তোর গলাটা এমন শোনাচ্ছে কেন বাবা? তুই কি কাঁদছিলি? না আম্মু, কোথায় কাঁদবো, চোখে একটু ধুলো পড়েছিল তাই গলাটা এমন লাগছে। আমাকে মিথ্যে বলিস না বাবা, আমি তোকে চিনি। না আম্মু, কিছুই হয়নি, তুমি চিন্তা করো না, আমি একটু পরেই বাসায় আসি। কিছু হয়েছে? ঠিক আছে বাবা, তাড়াতাড়ি বাসায় আয়। ঠিক আছে আম্মু। ফোনটা কেটে দিয়ে আবার কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তারপর চোখের পানি মুছে বাসার দিকে রওনা দিলাম। কিন্তু মনে মনে একটা কথাই বারবার ভাবছিলাম, নিধি আপুকে কি আমি সত্যিই কোনো দিন ভুলতে পারবো? তারপর আমি পরের দিন ভার্সিটিতে এসে দেখলাম নিধি আপু একা একা ভার্সিটির ভিতরে ঢুকবে। তখন আমি নিধি আপুকে টান দিয়ে নিয়ে একটু সাইডে নিয়ে আসলাম। তখন আমি নিধি আপুকে আবার বলতে লাগলাম, প্লিজ ম্যাডাম, প্লিজ, আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনাকে যে আমি পাগলের মতো ভালোবাসি, প্লিজ, আমি যে কিছুতেই থাকতে পারতেছি না। আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন, একবার আমাকে ভালোবেসে দেখেন না। আপনাকে কখনো কষ্ট পেতে দেব না, অনেক ভালোবাসবো আপনাকে। দেখ, রোজ রোজ তোর এই ফাজলামো কিন্তু আমাকে অতিষ্ঠ করে ফেলছে। বারবার করে বলছি যে এটা কোনোভাবেই সম্ভব না, তারপরেও কি তুই বুঝতে পারছিস না? আর কি করলে তুই বুঝতে পারবি? হ্যাঁ, আমার তো এখন ইচ্ছে করছে। প্লিজ ম্যাম, আমি আপনার পায়ে পড়ছি। আমি আপনার কাছে আমার ভালোবাসা ভিক্ষা চাইছি। ম্যাম, আমাকে আপনার ভালোবাসাটা দেন, ভিক্ষা দেন আমাকে। আমি যে আপনাকে ছাড়া থাকতে পারতেছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি যে ঠিকভাবে নিঃশ্বাসও নিতে পারছি না। একটু করুণা করুন আমার দিকে তাকিয়ে, একটু ভালোবেসেই দেখেন না। এতটা নির্লজ্জ আমার ভাবতেই অবাক লাগছে। কি পরিমাণ বেহায়া হলে এতবার না করার পরেও তুই আমার কাছে আসিস, আমার সেটাই বুঝতে আসে না। তোর মতো থার্ড ক্লাস ছেলেকে ইচ্ছে তো করছে সবার সামনে জুতা পিটা করি। আই পাচা, আর আমার চোখের সামনে থেকে সর। ওকে যেন আমি আর আমার চোখের সামনে না দেখি, যত সব রাস্তার ছেলে। তখন নিধি আমাকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যেতে লাগলো। তখন হামিদ আমার কাছে এসে আমাকে উঠিয়ে বলতে লাগলো, আরে তুই কার কাছে ভালোবাসা ভিক্ষা চাইছিস? হ্যাঁ, চোখের মাথা খেয়ে যে অন্ধ, সে কি আর তোর ভালোবাসা বুঝতে পারবে রে? ভালোবাসা বুঝতে হলে চোখ লাগে, যা আমার বোনের কোনো কালেই ছিল না। ওর যদি চোখ থাকতো তাহলে তোর এই পাগলের মতো ভালোবাসাকেও ফিরিয়ে দিতে পারতো না। দেখ তুই যখন দেখ তুই এখন কিন্তু অনেক বাড়াবাড়ি করে ফেলছিস। তুই কিন্তু অনেক বেশি বেশি বলছিস। আমি কি তোর বন্ধুকে বলেছিলাম আমাকে ভালোবাসতে? তাহলে এখন আমাকে দোষারোপ করছিস কেন? হ্যাঁ, ঠিকই বলেছিস আপু, দোষটা ওরই। ও আসলে ভুল মানুষকে ভালোবেসেছে। না হলে ওর এই পাগলামি যদি অন্য কাউকে দেখাতো তাহলে অন্য কেউ ঠিকই ওর ভালোবাসাটা বুঝতে পারতো। আর তুই তো পাথর, তুই কি বা বুঝবি? তোর বোঝার মতো সেই ক্ষমতা নাই রে আপু। তুই যখন বুঝবি তখন অনেক দেরি হয়ে যাবে। দেখা যাবে। এখান থেকে তোরা সর, তোদের দেখলেও আমার ঘৃণা লাগছে। আর তোকে আমার ভাই বলতে না আমার লজ্জা করছে। বাদ দে হামিদ, আর কিছু বলিস না। আমার জন্য তোরা তোদের সম্পর্ক নষ্ট করিস না প্লিজ। সব দোষ আমারই, আমি তোকে ভালোবেসেছিলাম, আমারই তো ভুল। আমার উচিত ছিল নিজের লেভেল বুঝে কাউকে ভালোবাসা। থাক বন্ধু। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। বাসায় আসতেই আম্মু আমার এমন অবস্থা দেখে বুঝতে পারলো আমার সাথে কিছু একটা হয়েছে। তখন আম্মু আমাকে জেরা করতে লাগলো। বাবা, কি হয়েছে তোর? তুই এমন পাগলামি করছিস কেন? হ্যাঁ, কি হয়েছে বাবা তোর? বল আমাকে, প্লিজ বল। মাকে বলবি না বাবা, প্লিজ বল। মা তোর সব কষ্ট দূর করে দেব। আম্মুর জবরদস্তিতে এক পর্যায়ে আমি আম্মুকে বলতে লাগলাম, মা, মা গো, আমার অনেক কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে আমি এখনই বোধহয় মরে যাব। মা, মা গো, আমার তো কিছুই ভালো লাগতেছে না। ওই বাবা, কি হয়েছে তোর?
এমন পাগলামি করতেছিস কেন? কি হয়েছে আমাকে বল শোনা। বাবা আমার, বল আমাকে। মা, মা গো, কি করে বলবো তোমায় বলো? আমার যে বলার কোনো মুখই নেই। তোমার এই ছেলেটা যে কাউকে ভালোবেসে আজ নিঃস্ব হয়ে গেছে। সেই ছোটবেলা থেকে আমি যাকে ভালোবেসে আসলাম সে কিনা আমাকে ভালোবাসে না। মা, আমি যে তাকে ছাড়া থাকতে পারবো না। মা, আমার যে অনেক কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে মরে যাই। মা, এত কষ্ট হচ্ছে কেন? একটু বলবে আমাকে? আমার সোনা বাপ পাগলামো করে না। তুমি তো আমার সোনা বাবা, তাই না? দেখো মা এখানে আছে। প্লিজ পাগলামি করো না, মা সব ঠিক করে দেবে। প্লিজ বাবা আমার। তারপর আমি কান্না করতে করতে আম্মুর কোলেই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠতে আম্মু আমাকে বলতে লাগলো, বাবা তুমি আমাকে কথা দাও, তুমি উল্টাপাল্টা কিছু করবে না। আমাকে ছুঁয়ে কসম দাও। আম্মু তুমি এমন কথা বলছো কেন? আমি কিছুই করব না, কথা দিলাম। এই নাও, কসম দিলাম। এখন বুঝতে পারছো তো? ঠিক আছে আব্বু, তুমি বরং এক কাজ করো। আব্বু তুমি তোমার খালামুড়িদের বাসা থেকে ঘুরে আসো, তাহলে দেখবে তোমার অনেকটা ভালো লাগবে। না আম্মু, আমার এখন কোথাও যেতে ভালো লাগবে না। আমি এখানেই ঠিক আছি। না বাবা, আমি যেটা বলেছি তুমি সেটা করো। প্লিজ আমার কথাটা রাখো। ঠিক আছে আম্মু, তুমি যেটা বলবে সেটাই হবে। আসলে তখনকার পাগলামি দেখে আম্মু ভয় পেয়ে গিয়েছিলেন। আর ভয় পাবেই বা না কেন? যে ছেলেটা কিনা কখনো এমন পাগলামি করেনি আজ কিনা এরকম পাগলামি করেছে। তাই তো আম্মু অনেকটাই ভয় পেয়ে গেছে। অনেকটা না, অনেক বেশি ভয় পেয়ে গেছে। তাই তো আমাকে খালার বাসায় পাঠিয়ে দিয়েছে। তারপর আম্মুর কথা রাখতে আমি খালামণিদের বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। আসলে মনটা একদমই ভালো ছিল না। বারবার শুধু নিধি আপুর কথাগুলোই মনে পড়ছিল। যতই নিজেকে বোঝাই ওনাকে ভুলে যেতে হবে, ততই যেন ওনার কথাগুলো আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কিছুক্ষণ পর আমি খালামণিদের বাসায় পৌঁছে গেলাম। আমাকে দেখেই খালামণি দরজা খুলে দিল। আরে বাবা প্রিন্স, তুই হঠাৎ করে এখানে? কি হয়েছে রে? তোর চেহারা এমন শুকনো শুকনো লাগছে কেন? আরে খালামণি, কিছু হয়নি। অনেক দিন তোমাদের সাথে দেখা হয় না, তাই ভাবলাম একটু ঘুরে যাই। আমাকে মিথ্যে বলিস না বাবা, তোর চেহারা দেখেই তো বুঝতে পারছি তোর কিছু একটা হয়েছে। তুই কি ঠিকমতো খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ খালামণি, করছি তো। তুমি এত চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আগে ভেতরে আয়। তোর খালু বাসায় নেই, একটু আগেই বাইরে গেছে। তুই ফ্রেশ হয়ে নে, তারপর তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। ঠিক আছে খালামণি। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে রইলাম। কিন্তু কিছুতেই মন বসছিল না। ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। একবার মনে হলো নিধি আপাকে ফোন দিই, আবার মনে হলো না, উনি তো আমাকে স্পষ্ট না করে দিয়েছে। এরপরও যদি ফোন দিই তাহলে হয়তো আরও বিরক্ত হবেন। তাই ফোনটা পাশে রেখে দিলাম। বাবা প্রিন্স, খেতে আয়। হ্যাঁ খালামণি, আসছি। তারপর খাবার টেবিলে গিয়ে বসলাম। খালামণি আমার খাবার প্লেটে অনেক খাবার তুলে দিল। এই নে বাবা, খা। তুই তো ছোটবেলা থেকেই আমার হাতের রান্না পছন্দ করিস, আজকে নিজের হাতে রান্না করেছি। হ্যাঁ খালামণি, তোমার হাতের রান্না তো আমার অনেক পছন্দ। তাহলে এত চুপচাপ কেন খাচ্ছিস? তোর মুখে তো সেই আগের হাসিটাই নেই। আসলে খালামণি একটু মন খারাপ। মন খারাপ কেন বাবা? কিছু না খালামণি, এমনি। তুই কি কাউকে ভালোবাসিস? খালামণির এমন প্রশ্ন শুনে আমি হঠাৎ করে চুপ হয়ে গেলাম। তারপর মাথাটা নিচের দিকে দিয়ে খাবার নাড়াচাড়া করতে লাগলাম। তোর চুপ হয়ে যাওয়াটাই কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে। খালামণি, তুমি কিভাবে বুঝলে? মায়েদের চোখ ফাঁকি দেওয়া যায় না বাবা। আর তুই তো আমার ছেলের মতো, তোর মুখ দেখেই বুঝতে পারছি। হ্যাঁ খালামণি, আমি একজনকে ভালোবাসি। সে কি তোকে ভালোবাসে? না খালামণি, সে আমাকে ভালোবাসে না, বরং আমার ভালোবাসার কথা শুনে আমাকে অনেক অপমান করেছে। বাবা, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। তুই কাউকে মন থেকে ভালোবাসতেই পারিস, কিন্তু সেই মানুষটাকে নিজের করে পাওয়ার অধিকার তোকে কেউ দেয়নি। সে যদি তোকে ভালো না বাসে, তাহলে তার সিদ্ধান্তটাকেও সম্মান করতে হবে। জানি খালামণি, কিন্তু মন তো আর এসব বোঝে না। আমি ছোটবেলা থেকে ওনাকে ভালোবাসি। এত বছর ধরে মনের মধ্যে যাকে রেখেছি তাকে হঠাৎ করে কিভাবে ভুলে যাব? সময় লাগবে বাবা, আজকে হয়তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু সব কষ্ট চিরদিন থাকে না। তুই নিজেকে সময় দে,
খালামণির কথা শুনে আমি চুপ করে রইলাম। সত্যি তো, আমি কি এতদিনে নিজের ভালোবাসাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছি যেখানে ওনার ইচ্ছার কোনো মূল্যই রাখিনি। নিধি আপু আমাকে ভালোবাসেন না, এটা মেনে নেওয়াটাই হয়তো আমার জন্য সবচেয়ে কঠিন। আর একটা কথা বলি বাবা, কি খালামণি? তুই আমার কাছে একটা কথা দে, ওই মেয়েটার জন্য নিজের জীবনটা নষ্ট করবি না। খালামণি, আমি এমন কিছু করব না, আম্মুকেও কথা দিয়েছি। এই তো আমার ভালো ছেলে, এখন মন দিয়ে খা। ঠিক আছে খালামণি। এভাবে খালামণিদের বাসায় অনেক দিন থাকলাম। আর খালামণিদের বাসায় আসার আগে আমি আমার নাম্বারটা চেঞ্জ করে ফেলেছিলাম, কেউ যাতে আমার সাথে যোগাযোগ করতে না পারে। তারপর খালামণিদের বাসায় থাকা শেষ হলে আমি বাসায় চলে আসি। বাসায় এসে আম্মু আমাকে দেখে বুঝতে পারে আমি আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছি। তখন আম্মু আমাকে বলে, বাবা, তোকে বলেছিলাম না তোর খালাদের বাসা থেকে ঘুরে আসতে অনেক ভালো লাগবে? মিললো তো আমার কথা? হ্যাঁ আম্মু, ঠিকই বলেছ। তারপর বাসায় আরও 2-3 দিন থেকে আমি ভার্সিটিতে আসলাম। যদিও নিধির কথা এখন অনেক মনে পড়ছে, নিজেকে ভুলে থাকার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু পাইনি। এদিকে ভার্সিটিতে প্রবেশ করতেই দেখতে পারলাম রিনা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলতে লাগলো, কি খবর ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তা হঠাৎ তুমি আমার খোঁজ খবর নিচ্ছ, কাহিনী কি? আসলে তা না ভাইয়া, আমি বিউটির কাছ থেকে জানতে পেরেছি আপনি নাকি ম্যামকে অনেক ভালোবাসেন, কিন্তু ম্যাম আপনাকে ভালোবাসে না। আপনি হয়তো বা জানেন বিউটি আমার বিষয়ে আপনাকে কিছু বলেছে, তো এখন কি বিষয়টা আগানো যায়? রিনা, কিছু মনে করো না। আসলে রিনা, আমি নিধিকে এখনও ভুলতে পারিনি, আর আমার পক্ষে সম্ভবও না দ্বিতীয় কাউকে ভালোবাসা। প্লিজ রিনা, কিছু মনে করো না, আমাকে ভুল বোঝো না। তুমি আজীবন বোন হয়ে থাকতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। এটা কোনো কথা বললেন ভাইয়া? চেয়েছিলাম আপনার বাচ্চার মা হতে, আর আপনি কিনা সোজা একেবারে বোন বানিয়ে ফেললেন। হায় রে কপাল! রিনার এমন কথা শুনে আমরা দুজনেই হাসতে লাগলাম। তা আমাদের এই হাসি একজনের সহ্য হচ্ছে না। দূর থেকে আমাদের দিকে তাকিয়ে আছে আর লুচির মতো ফুলছে, সে মানুষটা হলো নিধি। তখন আমি রিনাকে বললাম, তুমি পারো বটে, তো কি ঠিক করলে বোন হবা? কি আর করার আছে ভাইয়া, অপশন তো দিলেন একটা, এখন বোন না হয়ে কি আর উপায় আছে? আচ্ছা ভাইয়া, তাহলে আজকে থেকে আমরা ভাই বোন হয়েই থাকি। থ্যাংক ইউ বোন আমাকে বোঝার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে যাই, অনেকদিন পর ভার্সিটিতে আসলাম, বুঝতে পারছো? ওকে ভাইয়া, ঠিক আছে। আমি আর রিনা যখনই যে যার ক্লাসে যেতে নেব তখনই ওইখানে নিধির আগমন। আর নিধিকে দেখেই তো আমি পুরো ভয় পেয়ে গেলাম। ওর চোখ মুখ লাল হয়ে আছে, মুখটা অনেক মলিন, চেহারাও কেমন আগের মতো উজ্জ্বলতা নেই। আগের চেয়ে মনে হয় অনেক শুকিয়ে গেছে, চোখের নিচেও কালো দাগ পড়ে গেছে। তখন নিধি আমাদের ওখানে এসে বলতে লাগলো, বাহ, খুব ভালোই তো চলছে দেখছি। নতুন কাউকে পেয়ে দেখছি হাসি যেন থামছেই না দুজনের। নিধির অমন কথা শুনে আমরা দুজনেই পেছনের দিকে তাকালাম। তখন দেখলাম নিধি এই কথাগুলো বলছে। তখন আমি রিনাকে বললাম, আচ্ছা রিনা, চলো, এখানে থাকা যাবে না। হ্যাঁ, এখন তো থাকবেই না, এত নাটক আসবে এখন। এখন তো নতুন কাউকে পেয়ে গেছিস, তাই না? এই যে ম্যাডাম, আপনার সমস্যা কি? হ্যাঁ, কি আউল ফাউল কথা বলছেন? হ্যাঁ, আর আপনি কে এসব জিজ্ঞেস করার? আমি কার সাথে কি করব না করব সেটা একান্তই আমার ব্যাপার। আপনি এখানে নাক গলাচ্ছেন কেন? সমস্যা কি আপনার? অনেক সাহস হয়ে গেছে দেখি তোর, আমাকে ধমক দিয়ে কথা বলছিস? হ্যাঁ, আমি কি আর আপনাকে এখন আর ডিস্টার্ব করেছি? তাহলে এখন কেন এখানে এসে আজাইরা কথাবার্তা বলছেন? হ্যাঁ, আর আপনি যাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন সে আমার বোনের মতো। আপনার চিন্তাধারা এতটা বাজে তা আমার চিন্তার বাইরে। এখন আবার কোন নাটক করতে এসেছেন? হ্যাঁ, একবার কষ্ট দিয়েও কি আপনার মন ভরেনি? প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আসলে তখন বুঝতে পারিনি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ কয়েকটা দিন তোমাকে না দেখতে পেয়ে, তোমাকে মিস করতে করতে বুঝতে পেরেছি যে আমি তোমাকে ভালোবাসি। আও ফানি, অনেক হয়েছে আপনার নাটক। আপনার নাটক দেখার সময় আমার নেই। একটা সময় আমিও আপনার পা পর্যন্ত ধরেছিলাম। এতটা নির্লজ্জ হয়েও মনে হয় না আর কোনো প্রেমিক জীবনে এমন করেছে। কিন্তু তারপরেও আপনার মন গলাতে পারিনি, আর আজকে আসেন নাটক করতে। প্লিজ এমন করে বলো না। আমি তো বলছি আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে একটা সুযোগ দাও, দেখবে তোমার সব কষ্ট আমি দূর করে দেবো। তোমাকে আর কোনো 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 কষ্ট পেতে দেবো না। আরে ধুর বাল, সরেন তো এখান থেকে। এত নাটক করবেন না তো, সবাই দেখছে। পাগল হয়ে গেছেন আপনি? হ্যাঁ, যান এখান থেকে। এই হামিদ, তোর বোনকে এখান থেকে নিয়ে যাবি? আপু, ভার্সিটির মধ্যে সিনক্রেট করিস না, চল এখান থেকে। এটা তোর আগে ভাবা উচিত ছিল।
আমি তোকে বারবার বলেছিলাম, এখন কেন এরকম নাটক করছিস শ্যাম? ভালো থাকা কি তোর সহ্য হচ্ছে না? তুই সর এখান থেকে। ও আমাকে যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে দেবো। প্লিজ প্লিজ, তুমি আমাকে মারো, কাটো, বকো, যা ইচ্ছে তাই করো, তারপর আমাকে মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। ধুর, ভালো লাগে না। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। আর ওইদিকে হামিদ নিধি আপুকে কোনো রকমে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর পাগলামি শুরু করে দেয়। আসলে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে আমি চলে যাওয়ার পর কি হয়েছিল। তাহলে চলেন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আমি চলে যাওয়ার পর ওইদিকে নিধি আমাকে মিস করতে থাকে আর হামিদের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে আমার খোঁজ নেওয়ার জন্য। আসলে ওই দিনকার পর থেকে আমি আর ভার্সিটিতে যাইনি যে আমার খোঁজ নেবে। তখন হামিদ ওর এমন হাল দেখে নিধিকে জিজ্ঞেস করে, কি রে, কি সমস্যা তোর? এভাবে বারবার আমার রুমের সামনে দিয়ে ঘোরাঘুরি করছিস কেন? কোনো কিছু বলবি? বলতে হলে বল, এরকম আমার রুমের সামনে ঘোরাঘুরি করবি না। আসলে ভাই, তোকে একটা কথা বলতে চাই। আসলে মানে কি, প্রিন্সের কথা জিজ্ঞেস করতে চাস? এখন আর এত দরদ দেখাতে হবে না, অনেক করেছে তোর জন্য, আর করতে হবে না। ছেলেটা পাগলের মতো তোর ভালোবাসা ভিক্ষা চেয়েছিল, আর তুই কিনা ছেলেটাকে, ভালোই হয়েছে ছেলেটা চলে গিয়েছে। প্লিজ ভাই, ওভাবে বলিস না। আমার তখন মাথা ঠিক ছিল না, আমি তখন বুঝতে পারিনি যে আসলে আমি ওকে। কি ভালোবাসিস? হায় রে, এখন আর এগুলো বলে কোনো লাভ হবে না। তোর কি মনে হয় প্রিন্স এখন আর তোকে সে আগের মতো গ্রহণ করে নেবে? এতটা সহজ ভাবিস না। ও যাকে একবার মন থেকে সরিয়ে ফেলে, হাজার চাইলেও তাকে আর নিজের কাছে নেয় না। প্লিজ ভাই, আমার এইভাবে বলিস না। তুই দেখ না, কোনো ব্যবস্থা করে দিতে পারিস কি না। দরকার পড়লে আমি ওর পা ধরে মাফ চাইবো, যা বলবে আমি তাই করব। তারপরে এমন করে বলিস না, দেখবি ওকে আমাকে মাফ করে দেবে। ও যে আমাকে ভালোবাসে। মাফ করবেন, আমি আর আমার বন্ধুকে কষ্ট পেতে দেব না। তোর যা ইচ্ছে তুই কর, আমি আর তোকে কোনো হেল্প করতে পারবো না। আমি অনেকবার তোকে বুঝিয়েছিলাম, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। এখন আর এগুলো বলে কোনো লাভ হবে না। এভাবে হামিদের কাছে অনেক জোরাজুরি করতো, কিন্তু হামিদের কাছে উপায় ছিল না আমার সাথে কোনো কন্ট্যাক্ট করার, কেননা আমি তো সিম চেঞ্জ করে ফেলেছিলাম। আর এইদিকে আমি বাসায় আসার পর আম্মু আমাকে রেগে যেতে দেখে জিজ্ঞেস করলো, কি রে বাবা, এমন রেগে আছিস কেন? কি হয়েছে তোর? আবার কি কেউ কিছু তোকে বলেছে? জানো আম্মু কি হয়েছে? তারপর আমি সব কিছু খুলে বললাম। তখন আম্মু আমাকে বলতে শুরু করলো, বাবা, তোর এমনটা করা ঠিক হয়নি। তাহলে তো তুই আরও ছোট হয়ে গেলি, তাই না? ও তো ওর ভুলটা বুঝতে পেরেছে, তাহলে তুই ওকে মেনে নিলেই তো পারতি। আম্মুর কথা শুনে আমার মনটা নরম হয়ে যায় আর আমি আম্মুর কথা চিন্তা করতে লাগলাম। আর ওইদিকে প্লিজ আপু, এমন পাগলামি করিস না। প্লিজ পাগলামি করিস না। পাগলামি করলে কি ও ফিরে আসবে? আমি জানি না, আমার ওকেই লাগবে। ওকে এনে দে, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। কি রে হামিদ, কি হয়েছে? নিধি এমন পাগলামি করছে কেন? আর সব কিছু এভাবে ভাঙচুর করছে কেন? শান্ত হ মা, কি হয়েছে আমাকে বল। তারপর হামিদ ওর আম্মু আর আব্বুকে সব কিছু খুলে বলল। সব কিছু শুনে তারা বিষয়টা বুঝতে পারলো। তখন তারা নিধিকে শান্ত হতে বলল, কিন্তু নিধি কিছুতেই শান্ত হচ্ছে না। ওর পাগলামি ক্রমশ বেড়েই চলেছে। তখন আন্টি আমার আম্মুকে ফোন দেয় আর আম্মুকে সব কিছু বলে। সব কিছু শুনে আম্মু আমাকে বলে, বাবা, আর রাগ করে থাকিস না। মেয়েটা অনেক পাগলামি করছে, নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। সব কিছু ভেঙে চুরে শেষ করে দিয়েছে। ওর আম্মু আমাকে ফোন করেছিল, প্লিজ তুই এক্ষুনি যা। কি বলছো আম্মু? হ্যাঁ, ঠিকই বলছি। তুই যত তাড়াতাড়ি পারিস ওখানে যা। আমি তোর আব্বুকে নিয়ে একটু পর আসছি। তারপর আমি যত তাড়াতাড়ি সম্ভব নিধিদের বাসার সামনে চলে আসলাম। আর এসেই নিধির চিল্লাচিল্লি শুনতে পারলাম। না না না, আমি কিছুতেই শুনবো না। আগে ওকে এনে দাও, তারপরে আমি তোমাদের কথা শুনবো। আমার যাকে চাই আমি ওকে অনেক কষ্টে দিয়েছি। ও যে আমাকে এখন আর ভালোবাসে না। আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। আব্বু, তুমি যে করেই পারো ওকে আমাকে এনে দাও, তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। আরে মা, কাঁদতে চাইছিস না কেন? ওর তো একটু সময় লাগবে, তাই না? আমি তো আসতে বলেছি, একটু শান্ত হ মা আমার। দেখবি ও ঠিকই তোকে ভালোবাসবে। না মা, ও আমাকে একটু ভালোবাসবে না। আমি যে ওকে অনেক কষ্ট দিয়েছি। ও যে এখন আমাকে ঘৃণা করে।
আমি এই জীবন রাখবো না মা, আমি এই জীবন শেষ করে দেবো, আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। ওর পাগলামির কথাবার্তা শুনে রুমের ভেতরে ঢুকে ওর গালে একটা থাপ্পড় মেরে দিলাম। আমার থাপ্পড় খেয়ে ও আমার দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে। থাপ্পড় দেওয়ার পর বুঝতে পারলাম শালা আমি কি করলাম, ওর আব্বু আম্মুর সামনে ওকে থাপ্পড় মারলাম। খাইছে রে, আমার শ্বশুর মশাই তো আমাকে এখন আস্ত খেয়ে ফেলবে, না হয় আমার শালা বাবু তো আমাকে খেয়ে ফেলবে। এদিক ওদিক তাকিয়ে দেখি সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তো শালা ভয় পেয়ে গেলাম, না জানি কি না কি বলে। কিছুক্ষণ নিধি ফ্যাল করে তাকিয়ে থাকার পর আমাকে জড়িয়ে ধরে পাগলামি করতে শুরু করলো। সবার সামনেই আমার গালে চুমু দিতে লাগলো। মেয়ের এমন পাগলামি দেখে সবাই ঘর থেকে পালালো। কি বেশরম মেয়ে জন্ম দিয়েছো তুমি, হ্যাঁ? বাপ মায়ের রুমের মধ্যে আছে আর তোমার মেয়ে কিনা সবার সামনে, সিসি। এখন সব দোষ আমার, তাই না? যাও তো, পরে যা করার করুক। তুমি কাজে ডেকে নিয়ে আসো। তোমার মেয়ে আজকে যে খেপা ধরেছে, আজকে ওদের বিয়ে না দিলে মনে হয় না তোমার মেয়েকে ধরে রাখতে পারবে। আর প্রিন্সের আব্বু আম্মুকেও খবর দিও। ঠিক আছে, তুমি ঠিকই বলছো। এদিকে আমি নিধির এমন পাগলামি দেখে ওকে ছাড়িয়ে নিলাম। তখন ওকে বলতে লাগলাম, কি পাগলামি শুরু করেছেন আপনি? হ্যাঁ, এমন পাগলামি কেউ করে? আপনার মাথায় কি সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় সমস্যা আছে। আমার যে তোকেই লাগবে, তোকে না পেলে আমি যে বাড়ি ঘর সব কিছু তছনছ করে দেবো, আমি নিজেকেও শেষ করে দেবো। এই পাগলি বলে কি? এই মেয়ে তো দেখছি আসলেই পাগল হয়ে গেছে। ওই মেয়েটার প্রতি আমি রাগ করে থাকবো, কিন্তু উল্টো দেখি আমারই ভয়ে 12টা বেজে যাচ্ছে। তারপরে কোনো রকমে বুঝে শুনে বাইরে আসলাম। আর বাইরে এসেই দেখি আঙ্কেল হামিদকে বলছে, হামিদ, তুই জলদি কাজী সাহেবকে ফোন দে। এই পাগলিকে আর ঘরে রাখা যাবে না। আজকেই এর গতি করতে হবে। আর সুজনের বাবা মাকেও খবর দে। আঙ্কেল আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমি তো শুধু ওর পাগলামি থামাতে এসেছিলাম, বিয়ের কথা তো। আমার কথা শেষ হওয়ার আগেই নিধি আমার কলারটা শক্ত করে চেপে ধরলো। ওর চোখে এখনো পানি, কিন্তু মুখে এক অদ্ভুত একগুঁয়ে হাসি। কি বলি তুই? বিয়ের কথা তো কি? আর একটা উল্টাপাল্টা কথা বললি না, তোর এই সুন্দর বুকটা আমি আছড়ে শেষ করে দেবো। খুব নাটক দেখাচ্ছিলি না ভার্সিটিতে? রিনা তোর বোন হয় তাই না? খুব বোন বানিয়ে হাসাহাসি করা হচ্ছিল। আরে ম্যাম, মানে নিধি, তুমি ভুল বলছো। আমি তো জাস্ট... একদম ম্যাম বলবি না। এতদিন তো খুব নিধি আপু করে পিছে পিছে ঘুরতিস, আর এখন আবার ম্যাম কিসের? তোকে আমি কত ভালোবেসে ফেলেছি তুই জানিস? তুই যখন ওই কয়েকদিন ভার্সিটিতে আসিসনি, আমার মনে হচ্ছিল আমি মরেই যাব। তোর নাম্বার বন্ধ, আমি তো কিছু বলে না। তুই আমাকে এতটা কষ্ট কিভাবে দিলি প্লিজ? বলতে বলতে নিধি আবার কেঁদে ফেলল এবং আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আলতো করে ওর পিঠে হাত রাখলাম। আমি তো তোমাকে ভালোবাসতাম নিধি, কিন্তু তুমি যেভাবে আমাকে অপমান করলে, আমার বাবা মাকে টেনে কথা বলে, আমার খুব কষ্ট হয়েছিল। আমি জানি রে সোনা, আমি খুব বড় ভুল করেছি। রাগ উঠে গেছে আমার, যে মাথা ঠিক থাকে না। তুই তো জানিসই, তোর পায়ে ধরে মাফ চাইতে বললেও আমি রাজি। তা প্লিজ আমাকে ছেড়ে যাস না। তুই ছাড়া যে আমি একদমই অসম্পূর্ণ। বাহ মামা বাহ, কিছুক্ষণ আগেও যে সিংহী গড় জাতে ছিল, সে এখন একেবারে বিড়াল ছানা হয়ে গেছে। প্রেমের কি ক্ষমতা ভাই! তা কাজী সাহেব তো চলে এসেছেন। তোরা কি প্রেম কাহিনী শেষ করবি নাকি সোজা কবুল বলবি? হামিদের কথায় আমরা দুজনেই একটু লজ্জিত হয়ে দূরে সরে দাঁড়ালাম। ইতিমধ্যে আম্মু আর আব্বু এসে হাজির হয়েছেন। আম্মু নিধিকে দেখে সোজা গিয়ে জড়িয়ে ধরলেন। মারে, পাগলামি করে কেউ এত? দেখ তো তোর চেহারাটার কি অবস্থা বানিয়েছিস। আন্টি, আপনার ছেলেকে বলুন না আমাকে মাফ করে দিতে। ওটা থাকলে আমি সত্যি আর বাঁচবো না। ও তোকে মাফ করে দিয়েছে রে মা, ও তো তোকেই ভালোবাসে, শুধু তোর ওই রাগের ভয়ে একটু দূরে ছিল আর কি। কিছুক্ষণের মধ্যেই কাজী সাহেব কাজ শুরু করলেন। পুরো রুম জুড়ে এক আনন্দ ঘন পরিবেশ তৈরি হলো। বিউটি আর রিনাও চলে এসেছে। বিউটি এসে হামিদের কান ধরে টান দিল। দেখছো হামিদ, তোমার বন্ধু কত সুন্দর করে নিজের ভালোবাসাকে আপন করে নিচ্ছে, আর তুমি এখনো 12 ভাতারিগিরি ছাড়তে পারোনি। উফ বিউটি, ছেড়ে দাও। আমি তো এখন পুরো লক্ষ্মী ছেলে হয়ে গেছি। তোমার ভয়ে তো আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাইও না। অভিনন্দন ভাইয়া, তোমার আসল রানীকে অবশেষে পেয়ে গেলে।
ধন্যবাদ বোন আমার, তুই না থাকলে হয়তো আজকে এই নাটকটা এত দূর এগোতো না। কাজী সাহেব রেজিস্ট্রি খাতায় সই করতে বললেন। প্রথমে আমি সই করলাম, তারপর নিধি। 3বার কবুল বলার পর নিধি আমার দিকে তাকিয়ে একগাল হাসলো। সেই হাসিতে আর কোনো রাগ ছিল না, ছিল শুধু চরম স্বস্তি আর অগাধ ভালোবাসা। বাহ, অবশেষে আমাদের লেডি হিটলারের বিয়ে হয়েই গেল। বিউটি, বেশি কথা বললে কিন্তু ভার্সিটিতে তোকে ইন্টারনালে ফেল করে দেব। দেখছিস মামা, বিয়ের পরও এর জল্লাদগিরি গেল না। তোর কপালে যে কি শনি আছে, ভাবতে আমার টুনটুনি কেঁপে উঠছে। চুপ কর শয়তান, আমার বউকে কিছু বলবি না। সবাই একসাথে হেসে উঠলো। খাওয়া দাওয়া শেষে নিধিকে নিয়ে আমরা আমার বাসায় আসলাম। সারাদিন এত সব ঝামেলার পর অবশেষে যখন আমাদের বাসর ঘরে ঢুকলাম, নিধি লাল বেনারসি পরে খাটের কোণে লজ্জা মেখে বসেছিল। আমি আস্তে করে গিয়ে ওর পাশে বসলাম। কি ব্যাপার ম্যাম, আজ এত চুপচাপ যে? সেই বাঘিনী রূপটা কোথায় গেল? খুব মজা নেওয়া হচ্ছে তাই না? তোমাকে কত কষ্ট দিয়েছি বলো তো, তাও তুমি আমাকে এতটা ভালোবেসে গেলে। কারণ ভালোবাসা তো আর হিসাব নিকাশ করে হয় না নিধি। তুমি যতই রাগ করো, যত বকা দাও, দিন শেষে এই মনটা যে শুধু তোমার জন্যই ধুকবুক ধুকবুক করে। আজ থেকে আমি আর কখনো রাগ করবো না প্লিজ, কোনোদিনও তোমায় বকবো না। শুধু সারা জীবন এভাবে আমার পাশে থেকো, কেমন? সারা জীবন কেন, মরণের পরও তোমাকেই চাইবো ম্যাডাম। এখনো ম্যাডাম? না রে শাকচুন্নি আমার বউ। নিধি এক চিমটি কাটলো আমার পেটে, আর আমরা দুজনেই হেসে উঠলাম। এভাবে সব অপমান, কষ্ট আর অভিমানের মেঘ কেটে গিয়ে আমাদের ভালোবাসা এক নতুন সূর্য উদয় হলো। এইদিকে আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, ওইদিকে কিন্তু আরও একটা কাহিনী হয়েছিল আমাদের বিয়ের পর। ওইদিকে কাজী সাহেব যাওয়ার জন্য পা বাড়াতেই আমি ওনার হাত চেপে ধরলাম। কাজী সাহেব একটু দাঁড়ান, আপনার আজকে ডিউটি কিন্তু এখনও শেষ হয় নাই। মাত্রই তো তোমাদের শুভ কাজ শেষ করলাম, আর কার বিয়ে বাকি আছে? হামিদের দিকে তাকিয়ে এক শয়তানি হাসি দিয়ে ওই যে কোনায় দাঁড়িয়ে মিটমিট করে হাসছে আমার বন্ধু হামিদ, আর পাশে দিয়ে তার কান ধরে দাঁড়িয়ে আছে আমার বিউটি ভাবি। ওনাদের দুজনের কাজটাও আজকে সারিয়ে দেন। ওরে বাবা, মামা তুই একই বলছিস? আমার তো এখনো খেলার বয়স, আমিও তো এখনো কচি খুকি রে। আমার বিয়ে এখন দিস না, আমার টুনটুনি কেঁপে উঠবে। কি বলি তুই? তোর খেলার বয়স? আমার সাথে এতদিন ধরে টাঙ্কি মেরে এখন বলছিস কচি খুকি? কাজী সাহেব, রেজিস্ট্রি খাতাটা খুলুন তো, আজকেই এর 12 ভাতারিগিরি খুঁচাবো আমি। বাহ বিউটি, একদম ঠিক ধরেছিস। হামিদ, তুই তো খুব বলতিস আমার কথা, এখন দেখ তুই কিভাবে ফাঁদে পড়িস। কাজী সাহেব, আপনি কাগজ রেডি করুন, এদের বিয়ে আজকেই হবে। হামিদ, তোর আর পালিয়ে যাওয়ার কোনো পথ নেই রে বাবা। বিউটির মতো ডেঞ্জারাস মেয়েই তোকে সোজা লাইনে রাখতে পারবে। বিউটির বাবা মাকেও ফোন করে দাও, শুভ কাজে আর দেরি করে লাভ নাই। কিছুক্ষণের মধ্যেই বিউটির আম্মু আব্বুও চলে আসলেন। পুরো বাড়ি জুড়ে আবার বিয়ের শোরগোল পড়ে গেল। হামিদ বেচারা আমতা আমতা করছে, কিন্তু বিউটির চোখ রাগানি দেখে তার আর কোনো কথাই ফুটছে না। মামা, তুই তো নিজের পথ পরিষ্কার করে আমাকে একেবারে বলির পাঠা বানিয়ে দিলি রে। বিউটি কিন্তু আমাকে মেরে ছাল তুলে ফেলবে। আরে প্যারা নিস না মামা, তুই 12 ভাতারি টাইপের মানুষ, তোকে কন্ট্রোলে রাখার জন্য তো বিউটির চেয়ে ভালো অপশন আর হতেই পারে না। শুভ কাজে দেরি করতে নাই, চুপচাপ কবুল বলে ফেল শালা। আচ্ছা, ছেলে হামিদ আর মেয়ে হচ্ছে বিউটি। দিন মুহূর্ত ধার্য করে বিসমিল্লা বলে সই করে দাও তো বাবা। বিউটি তো এক মুহূর্ত দেরি না করে হাসি মুখে সই করে দিল, আর হামিদ কাবা কাবা হাতে সই করে 3বার কবুল বলল। কবুল বেলা শেষ হতেই বিউটি হামিদের হাত শক্ত করে ধরে ফেলল। আজ থেকে তুই সোজা আমার খাঁচায় বন্দি, আর কোনো মেয়ের দিকে তাকালে কিন্তু তোর খবর আছে, বুঝেছিস? জি জি বেগম সাহেবা, আজ থেকে আমি শুধু তোমার এই গোলাম। সবাই একসাথে হেসে উঠল। আমি আর নিধি পাশাপাশি দাঁড়িয়ে ওদের মিষ্টি ঝগড়া দেখছি। নিধি আমার হাতটা জড়িয়ে ধরে হালকা চাপ দিল, আমার দিকে তাকিয়ে মুচকি হেসে। দেখলে তো, শেষ পর্যন্ত তোমার ওই 12 ভাতেরই বন্ধুটাও সোজা হয়ে গেল। হ্যাঁ গো বউ, যে যার আসল ঠিকানা পেয়ে গেলে সবাই সোজা হয়ে যায়। যেমন আমি পেয়েছি তোমাকে, আর হামিদ পেল বিউটিকে। অবশেষে 2 বন্ধুর জীবনই ভালোবাসার এক সুন্দর বাঁধনে বাধা পড়ল। একদিকে জল্লাদ ম্যাডাম আর অন্যদিকে ডেঞ্জারাস বিউটি। হামিদ আর আমার জীবনটা যে সামনে আরও কত রোমাঞ্চকর হতে চলেছে তা ভেবেই মুখে এক অদ্ভুত হাসি চলে আসলো। প্রিন্টারি চ্যানেলের পক্ষ থেকে বলছি। তো বন্ধুরা,
আজকের এই মিষ্টি এবং একটু দুষ্টুমি ভরা ভালোবাসার গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এমন কোনো রোমান্টিক বা মজার গল্পের থিম দিতে চান তাহলে কমেন্ট বক্সে গল্পের মেইন থিম আর চরিত্রগুলোর নাম লিখে আমাদের জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।